সাক্ষ্য আইনের সপ্তম ক্লাস। আজকে আমরা প্রথমে শুরু করতেছি ধারা 114। এই ধারাটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রিলিমিনারিতে এক নাম্বার আসার সম্ভাবনা খুবই বেশি, এছাড়া লিখিততেও আসতে পারে। সর্বোপরি যখন আপনি প্র্যাকটিস করবেন এটা অনেক ইম্পর্টেন্ট। আর অনেকেই এই ধারা আপনারা বুঝেন না, অনেকগুলো বিষয় আছে তো না বুঝলে মুখস্থ করা বা মনে রাখা খুব জরুরি। আপনারা সবাই একটু মনোযোগ দেন। আজকে আমরা ইনশাল্লাহ এখান থেকে এই ধারার যতগুলা উপধারা আছে ক খ গ ঘ মোটামুটি যা আছে এটা আমরা মুখস্থ করেই যাব। তো দেখেন 114 ধারায় বলতেছে যে আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে। ইংলিশটা আন্ডারলাইন করেন। কোর্ট মে প্রিজিউম এক্সিস্টেন্স অফ সার্টেন ফ্যাক্টস। এখন এই জিনিসটা আসলে কি, আমরা যখন আপনার প্রিজাম্পশন বা অনুমান পড়েছিলাম সাক্ষ্য আইনের 4 ধারায়, প্রিজাম্পশন বা অনুমানকে ভাগ করেছিল কয় ভাগে? 3 ভাগে। একটা হলো মে প্রিজুম, একটা আছে শ্যাল প্রিজুম, আর একটা আছে কনক্লুসিভ প্রুফ। মনে আছে কিনা দেখেন। মে প্রিজুম মানে হচ্ছে আপনার প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, আর প্রিজাম্পশন অফ ফ্যাক্ট মানেই হচ্ছে যে আপনার কি বলেন তো, রিবাটেবল। এখন ওই মে প্রিজুমের ধারা ছিল কতগুলো আমি একটু মনে করাই দিই। দেখেন 86, 87, 88, 90, 114। 86তে ছিল বিদেশি আদালতের স্বয়ংক্রিয়কৃত নকল সম্পর্কে অনুমান। 87তে ছিল পুস্তক মানচিত্র চার্ট সম্পর্কে অনুমান। 88তে ছিল টেলিগ্রাফ মানে আপনার অথবা তার বার্তা সম্পর্কে অনুমান। 90তে ছিল যে 30 বছরের পুরাতন ডকুমেন্ট সম্পর্কে অনুমান। আর 114 এখন বলবো। 114তে বলছে যে আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে। একটু পড়ি দেখেন যে সাক্ষ্য আইনের 114 ধারায় গোল দিবেন ঘটনা সম্পর্কিত অনুমান বা প্রিজাম্পশন অফ ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা আন্ডারলাইন করেন, খণ্ডনযোগ্য অনুমান বা রিবাটেবল প্রিজাম্পশন। যা বললাম খণ্ডনযোগ্য, কি মাইন্ড করছেন নাকি আবার সলিমুল্লাহ স্যার? সাক্ষ্য আইনের দেখেন 114 ধারায় উল্লেখিত গোল দেন 9টি ক্ষেত্রে। এই জায়গায় পরীক্ষা আসবে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে 114 ধারায় একটা আদালত কয়টি ক্ষেত্রে কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে? কয়টি ক্ষেত্রে? 9টি ক্ষেত্রে। অথবা এইভাবে আসলো যে 114 ধারায় 9টি ক্ষেত্রে আদালত কি অনুমান করতে পারে? কোন ধরনের অনুমান? প্রিজাম্পশন অফ ফ্যাক্ট নাকি প্রিজাম্পশন অফ ল? বলেন তো। প্রিজাম্পশন অফ ফ্যাক্ট। খণ্ডনযোগ্য অনুমান নাকি অখণ্ডনযোগ্য অনুমান? কি খণ্ডনযোগ্য অনুমান। তাহলে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করতে পারে। মে প্রিজিউম দ্য এক্সিস্টেন্স অফ এনি ফ্যাক্ট। আমরা সরাসরি চলে আসবে কতে। দেখেন চুরি গোল দেন। চুরি শব্দটা গোল দেন। আমরা ক মনে রাখবো চুরি দিয়ে। চুরি আর ইংলিশে দেখেন, ইংলিশ আমি আগে পড়ি। চুরির অব্যবহিত পরেই চোরাই মাল যে লোকের দখলে থাকে সে যদি আন্ডারলাইন করেন দখলের কারণ ব্যাখ্যা করতে না পারে তবে সেই লোক আন্ডারলাইন করেন চোর কিংবা চোরাই মাল জানা সত্ত্বেও সে এটা গ্রহণ করেছে। মানে এই জায়গা বলতেছে কি দেখেন, চুরি করার পরে একজন ব্যক্তির কাছে ধরেন একটা গরু চুরি হয়েছে। এখন গরু চুরি হয়ে গরু তল্লাশি চালাচ্ছে পুলিশ। তল্লাশি চালানোর পরে এখন একজন ব্যক্তির কাছে ওই গরুটা পাওয়া গেছে। এখন তাকে জিজ্ঞেস করছে যে গরুটা কার। সে ওই গরুটা যে তার এই ব্যাখ্যাও দিতে পারতেছে না, আবার ওই গরুটা তার কাছে কেন আছে এই ব্যাখ্যাও দিতে পারতেছে না। তাহলে আদালত ধরে নিবে কি? ধরে নিবে দুইটা জিনিস, হয় সে চোর অথবা জানার পরও চোরাই মাল গ্রহণ করেছে। বুঝতে পারছেন? তাহলে চুরির এটা মনে রাখবেন কি, চুরি করার পর চোরাই মাল যার কাছে পাওয়া যাবে সে যদি যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে না পারে তাহলে আদালত কি অনুমান করবে? হয় সে চোর অথবা চোরাই মাল জানার পরও সে সেটা তার কাছে রাখছে। তাহলে এটা আমরা ইংলিশটা একটু দেখি। দ্যাট এ ম্যান হু ইজ ইন পজেশন অফ গোল দিবেন স্টলেন গুডস। এটা মনে রাখবো, স্টলেন গুডস। তাহলে চোরাই মাল আমরা 114 ক কি দিয়ে মনে রাখবো? চোরাই মাল বা স্টলেন গুডস। আমরা চলে আসি 114 খ। 114 খ আমরা বিস্তারিত আলোচনা একবার করেছিলাম যখন আমরা 30 ধারা 114 খ এবং 133 পড়েছিলাম। তারপরে একটু দেখি। দেখেন সহযোগীর বিবৃতি আন্ডারলাইন করেন। সহযোগীর বিবৃতি যদি না গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সমর্থিত না হয় তা বিশ্বাসের অযোগ্য। দুষ্কর্ম এই সহযোগী আছে না, এটার পাশে একটু লিখে রাখেন দুষ্কর্মের সহযোগীর বিবৃতি। এখন আপনার মনে প্রশ্ন এসে যায় যে দুষ্কর্মের সহযোগী কাকে বলে? ধরেন আমরা 5 জন মানুষ 5 জন মিলে চুরি করতে গেলাম, চুরি করার পর ধরা খেলাম।
এখন আমরা একজন হচ্ছে আর একজনের সাপেক্ষে কি দুষ্কর্মের সহযোগী। এখন আমি যদি কনফেশন দেই বা দোষ স্বীকার করি যে আমি তো চুরি করছি, আমার সাথে সজল বিশ্বাস, সুব্রত এরাও ছিল, এইগুলারাই বলে দুষ্কর্মের সহযোগীর বিবৃতি। এই কথাটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 30 ধারায়। বাট 114 খতে বলছে কি যে দুষ্কর্মের সহযোগী বিবৃতি দিলেই হবে না, সেটা আদালত বিশ্বাস করবে তখনই যদি অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত হয়। তাই সেই অন্যান্য তথ্য দ্বারা যে সমর্থিত না হইলে যে বিশ্বাসের অযোগ্য, এই কথাটাই বলছে কততে 114 খতে। সো আপনি এটা মনে রাখবেন। দেখেন ইংলিশটা অ্যাকমপ্লিস গোল্ডেন আর আন্ডারলাইন করেন আনওয়ার্দি অফ ক্রেডিট, মানে বিশ্বাসের অযোগ্য। সো আপনাকে যদি স্টলেন গুডস নিয়ে ইংলিশ এক লাইন আছে, বললো 114 কততে আছে? 114 ক বা ইংলিশে কত? এ। এরপরে থাকলো যে অ্যাকমপ্লিস, অ্যাকমপ্লিস দুষ্কর্মের সহযোগী, অপশনে কতগুলা থাকলো? এটা আছে কত? 114 কততে? 114 খ বা 114 বি। স্বীকৃত, আন্ডারলাইন করেন, স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত বিনিময়পত্র শব্দটা বললেন। স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত বিনিময়পত্র আন্ডারলাইন করেন উপযুক্ত প্রতিদানের বিনিময়ে স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত হয়েছে। এটা বিনিময়পত্র, আগে ইংলিশটা আন্ডারলাইন করেন, দ্যাট এ বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ শব্দটা বললেন। স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত বিনিময়পত্র উপযুক্ত প্রতিদানের বিনিময়ে স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত হয়েছে। অ্যাকচুয়ালি দেখেন বিল অফ এক্সচেঞ্জ গোল দিবেন, বিল অফ এক্সচেঞ্জ গোল দিবেন। এখন একটা জিনিস এইভাবে চিন্তা করেন যে বিল অফ এক্সচেঞ্জ আসলে ধরেন এক প্রকারের চেক বা মূল্যবান জামানত। আমি একটা চেক সুব্রতরে দিছি, তার মানে এই কথা যে সুব্রতর কাছ থেকে আমি মূল্যবান কোনো কিছু গ্রহণ করছি, বিনিময়ে আমি চেক দিছি। বুঝতে পারছেন? মানে যদি কেউ কাউরে কোনো বিনিময় পত্র দেয় বা চেক দেয়, ধরেন আমি একটা চেক হাজির সাহেবের দিছি, এটা আদালত ধরে নিবে আমি শুধু শুধু দেই নাই, তার মানে কি আমি হাজির সাহেবের কাছ থেকে মূল্যবান কিছু গ্রহণ করছি, যে কারণেই ওই বিনিময় পত্রটা হাজির সাহেবের আমি দিছি। এই কথাই বলছে যে বিনিময় পত্র উপযুক্ত প্রতিদানের বিনিময়ে স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত হয়েছে। তাহলে আপনি বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় পত্র মনে রাখবেন কত দিয়া? 114 কত? 114 গ। 114 গ। এই নুর ইসলাম ভুইয়া, এই 114 গ বলেন তো। আমরা গ দেখব। সবাই ফোন সাইলেন্ট করেন। যার যে জিনিস বা জিনিসের অবস্থা সাধারণত যে সময়ের পর আর বিদ্যমান থাকে না, এটা একটু গোল দিবেন। যে জিনিস বা জিনিসের অবস্থা, এটা একটু গোল দিন। যে জিনিস বা জিনিসের অবস্থা সাধারণত যে সময়ের পর আর বিদ্যমান কি থাকে না, তদপেক্ষা আন্ডারলাইন করেন কম সময়ের মধ্যে সেই জিনিস বা জিনিসের সেই অবস্থা বিদ্যমান বলে দেখা হয়ে থাকলে তা বিদ্যমান আছে। অ্যাকচুয়ালি এই যে ভাষা, এই ভাষা দিয়ে আপনার যে কোনো জিনিস বোঝা খুবই কঠিন বলতেছে। আর তারপর আমি উদাহরণ দিয়ে বুঝাবো। দেখেন, যে জিনিস বা জিনিসের অবস্থা, ধরেন একটা জিনিসের অবস্থা, এই মোবাইলটার অবস্থা ধরেন, এই মোবাইলটার অবস্থা সাধারণত যে সময়ের পর আর বিদ্যমান থাকে না, তদপেক্ষা কম সময়ের মধ্যে সেই জিনিস বা জিনিসের সেই অবস্থা বিদ্যমান বলে দেখা হয়ে থাকলে তা বিদ্যমান আছে। কি ভাষা বুঝছেন? এই জায়গা বলতেছে, ধরেন আমি বললাম জি, এই মোবাইলটা আমার হাত থেকে পড়ে বাসের চাকার নিচে পড়ছে। আজকে কয় তারিখ? 19শে জুলাই। 19শে জুলাই বাসের নিচে পড়ে মোবাইলটা ভেঙে গেছে। তার মানে আদালত অনুমান করবে কি যে 19শে জুলাইয়ের আগ পর্যন্ত মোবাইলটা অক্ষত ছিল। বুঝতে পারছেন? মানে যেদিন ঘটনা ঘটছে, ধরেন ভাঙার কথা আসছে 19শে জুলাই, তার মানে 19শে জুলাইয়ের আগ পর্যন্ত কি ছিল? আদালত অনুমান করবে এটা অক্ষত ছিল। দিনেশ সাহেব দীপবালার মাকে 2019 সালে বিয়ে করছে, বলতেছে দিনেশের 2019 সালে, তার মানে 2019 সালের আগে দীপবালার মারে দিনেশ সাহেব বিয়ে করে নাই। বুঝতে পারছেন? এটা অনুমান করবে। এইভাবে চিন্তা করেন। বললো যে আমাদের যে মধুমতি নদী আছে, মধুমতি নদী 2022 সালে চর পড়ছে, 2022 সালে চর পড়ছে। এই কথা যদি বলে তাহলে আদালত অনুমান করবে কি 22 সালের আগ পর্যন্ত নদীর স্রোত কি ঠিক ছিল। বুঝতে পারছেন? তো এই কথাই বলছে যে যে জিনিস বা জিনিসের অবস্থা সাধারণত যে সময়ের পরে বিদ্যমান থাকে না, তদপেক্ষা সম যাদের আছে তারা সমরেখাটা কি লিখবেন? কম। কম সময়ের মধ্যে সেই জিনিস বা জিনিসের সেই অবস্থা বিদ্যমান বলে দেখা হয়ে থাকলে তা বিদ্যমান আছে। এবং এই ইংলিশটা আমরা গোল দিব স্টেট অফ থিংস। গোল্ডেন স্টেট অফ থিংস। যে 114 যে ঘ আছে, এটা আমরা মনে রাখবো যে
যে জিনিসের অবস্থা যখন পরিবর্তন হলো, পরিবর্তনের আগ পর্যন্ত ওই জিনিসের অবস্থা কি ছিল? অপরিবর্তন। যদি আপনাকে বলে যে পদ্মা নদীতে চর পড়ছে 2022 সালে, তার মানে আপনি আদালত অনুমান করবে 2022 সালের আগ পর্যন্ত পদ্মা নদীতে চর পড়ে নাই, ঠিকঠাক ছিল। তো জিনিসের অবস্থা সাধারণত ঘটনার আগ পর্যন্ত অপরিবর্তিত ছিল, এটাই অনুমান করতে হবে আপনার কত ধারায়? 114 গ চুরি বা চোরাই মাল। 114 খ মনে রাখবো দুষ্কর্মের সহযোগী বা অ্যাকমপ্লিস। 114 গ মনে রাখবো কি? বিনিময় পত্র বা বিল অফ এক্সচেঞ্জ। 114 ঘ মনে রাখবো জিনিসের অবস্থা বা স্টেট অফ থিংস। উয়া দেখেন, উয়া গোলদিয়ান বিচার বিষয়ক বা সরকারি কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে। গোলদিয়ান বিচার বিষয়ক বা সরকারি কার্যাবলী নিয়মিতভাবে সম্পাদিত হয়েছে বা সম্পন্ন হয়েছে। আপনি মামলা করছেন, আপনি বলতেছেন যে অমুক ম্যাজিস্ট্রেট বিচার ঠিকঠাক ভাবে করে নাই, বা অমুক ইনভেস্টিগেটিং অফিসার তদন্তকারী কর্মকর্তা তদন্তে কি করছে? অবহেলা করছে, ঠিকঠাক ভাবে করে নাই, তার নামে আপনি মামলা করছেন। ওই যে আপনাদের মনে আছে কিনা 219 ধারায় দণ্ডবিধির কত? 219 ধারায় যদি ঠিকঠাক ভাবে বিচার না করে বা পুলিশ যদি ঠিকঠাক ভাবে তদন্ত না করে, তাহলে তার বিরুদ্ধে মামলা করা যায় দণ্ডবিধির কত ধারায়? 219 ধারায়। তো ওই ক্ষেত্রে আদালত প্রাথমিকভাবে অনুমান করবে যে বিচার ঠিকঠাক ভাবে হয়েছে, তদন্ত কি ঠিকঠাক ভাবে হয়েছে। তো বিচার কেন? বিচার বিষয়ক। আর সরকারি কার্যাবলী মানে কি? পুলিশের কার্যাবলী কি? সরকারি কার্যাবলী। এগুলা ঠিকঠাক ভাবে সম্পাদিত হয়েছে। অর্থাৎ আপনি যদি সরকারি কোনো জিনিস নিয়ে, ধরেন আপনি মামলা করলেন সরকারি হসপিটালের যে সার্জন, উনি আপনার অপারেশন করতে গিয়ে আপনার ক্ষতি করে ফেলছে, বা আপনার বাচ্চারা মেরে ফেলছে, বা বাচ্চার গুরুত্বপূর্ণ ক্ষতি করে ফেলেছে। এখন ডাক্তারের বিরুদ্ধে আপনি মামলা করছেন 304-এর কত জানেন? 304-এর ক। এখন এই ক্ষেত্রে আদালত প্রাথমিকভাবে কি অনুমান করবে? সরকারি কার্যাবলী। ওটা তো সরকারি কর্মকর্তারই কার্যাবলী। প্রাথমিকভাবে মনে করবে যে তার কর্মকাণ্ডটি কি ঠিকঠাক ভাবে সম্পাদিত হয়েছে। সো এটা এইভাবে মনে রাখবেন। বলতেন জুডিশিয়াল এবং অফিসিয়াল অ্যাক্ট। জুডিশিয়াল মানে বিচারিক, আর অফিসিয়াল মানে কি? সরকারি। ইংলিশটা বল দিছেন, জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্ট। তাহলে আবার বলি, দেখেন 114 কতে চুরি বা স্টলেন গুডস, 114 খতে দুষ্কর্মের সহযোগী বা অ্যাকমপ্লিস, 114 গতে বিল অফ এক্সচেঞ্জ অথবা কি বিনিময় পত্র, 114 ঘ গতে কি জিনিসের অবস্থা বা স্টেট অফ থিংস, 114 উয়া উয়াতে কি জুডিশিয়াল বিচারিক কি বা সরকারি কার্যাবলী ঠিকঠাক ভাবে, বা জুডিশিয়াল বা অফিসিয়াল অ্যাক্ট। দেন 5টা হয়ে গেছে, আমরা 114 চতে আসি। নির্দিষ্ট ক্ষেত্রে কার্যের সাধারণ রীতিনীতি অনুসরণ করা হয়েছে। কার্যের সাধারণ রীতিনীতি, সাধারণ রীতিনীতি এটা একটু বলবেন। নির্দিষ্ট ক্ষেত্রে কার্যের সাধারণ রীতিনীতি অনুসরণ করা হয়েছে। দ্যাট কমন কোর্স অফ বিজনেস হ্যাজ বিন ফলোড ইন পার্টিকুলার কেসেস। কার্যের সাধারণ রীতিনীতি গোল দিবেন কমন কোর্স অফ বিজনেস, আর বাংলায় হচ্ছে সাধারণ রীতিনীতি। কার্যের সাধারণ নীতিতে কমন কোর্স অফ বিজনেস, নির্দিষ্ট ক্ষেত্রে কার্যের সাধারণ রীতিনীতি অনুসরণ করা হয়েছে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ এইভাবে চিন্তা করেন, ধরেন একটা দেওয়ানি মামলায়, একটা ফৌজদারি মামলায় আদালত সমন জারি করে না? সমন, এখন সমন কারো প্রসেস সার্ভার মারফত না পাঠাইয়া সমন পাঠাইছে যেন পোস্ট অফিসে রেজিস্টার্ড ডাকযোগে। তো রেজিস্টার্ড ডাকযোগে সমন তার কাছে দেওয়া, এবং যখন তার কাছে পৌঁছাইছে আদালত রেজিস্টার্ড ডাকযোগে দেওয়া মানে হচ্ছে যে আদালত ধরে নিবে যে সমন যথাযথভাবে জারি হয়েছে। বুঝতে পারছেন? রেজিস্টার্ড ডাকযোগে দেওয়া মানে আদালত এই ক্ষেত্রে ধরে নিবে যে এটা যথাযথভাবেই কাজটা সম্পাদন করা হয়েছে। এটাই বলছে যে এছাড়া অন্যান্য যে কোনো ক্ষেত্রে দায়িত্ব পালন করলে, ওই যে আপনি যে ডাক্তারের উদাহরণ আমি দিতে পারি, ডাক্তারের যে অপারেশন করছে আদালত ধরে নিবে যে ডাক্তার অপারেশনের ক্ষেত্রে স্বাভাবিক রীতিনীতি অনুসরণ করছে, সে ঠিকঠাক ভাবেই কাজটা করছে। বুঝতে পারছেন? পুলিশের নামে মামলা করছেন যে পুলিশ ঠিকঠাক ভাবে চার্জশিট জমা দেয় নাই, আদালত এটাতেও আপনি ফেলতে পারেন যে সে তদন্ত করার ক্ষেত্রে স্বাভাবিক রীতিনীতি অনুসরণ করছে। তাহলে আপনাকে যদি 114 চ যেটা বা 6 নাম্বার যেটা, এটা আমি মনে রাখবো কি দিয়া?
কার্যের স্বাভাবিক রীতিনীতি বা কমন কোর্স অফ বিজনেস। আমরা 6 তে চলে আসি। আন্ডারলাইন করেন, যে সাক্ষ্য হাজির করা যেত কিন্তু হাজির করা হয় নাই। হাজির হলে, যে লোক হাজির হতে দেয়নি তার বিপক্ষে যেত। ধরেন একটা দলিল আনারুল হক সাহেবকে আদালত হাজির করতে বলছে, যে এই দলিলটা আনারুল হক সাহেবের দখলে আছে। আনারুল হক সাহেবরে বলছে যে এই দলিলটা আপনি আনবেন, কিন্তু আনারুল হক সাহেব কি আনে নাই, ওই দলিলটা আদালতে কি উপস্থাপন করে নাই। তখন আদালত অনুমান করতে পারে যে আনারুল হক সাহেব যেহেতু আনে নাই, এই দলিল যদি উনি আনতো তাহলে দলিলটা উনার বিপক্ষে যেত। তাহলে যে দেখেন, যে সাক্ষ্য হাজির করা যেত কিন্তু হাজির করা হয় নাই, যে তা হাজির হলে যে লোক হাজির হতে দেয়নি তার কি বিপক্ষে যেত। সো এটা আছে কততে? 6 তে। দ্যাট এভিডেন্স, এভিডেন্স গোল দিয়ে রাখেন, এভিডেন্স শব্দটা গোল দিয়ে রাখেন। 6 কে বুঝেন নাই? 114 বর্গীয় জ বা জটা আমরা দেখি, বা 8 নাম্বার যেটা, যে লোক আইনত, আন্ডারলাইন করেন, যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়, সেই প্রশ্নের উত্তর দিতে সে অস্বীকার করলে সেটার উত্তর সেই লোকের প্রতিকূলে যেত। আপনাকে একটা প্রশ্ন আদালত করছে, ধরেন জেরার সময় একটা প্রশ্ন করছে, ওই উত্তর দিতে তো উনি বাধ্য না। এখন সে ওই উত্তর দিতে বাধ্য না, বাট সে দিতে অস্বীকার করছে, তাহলে আদালত ধরে নিবে যে উত্তর যদি সে দিত তাহলে কি হইতো, ওনার বিপক্ষে যেত। তাহলে এটা আগেরটার মতো, আগেরটা ছিল সাক্ষ্য আর এটা কি উত্তর। আপনাকে যে প্রশ্নের উত্তর করছে, মানে প্রশ্ন করছে, আপনি উত্তর দিতে বাধ্য না, বাট আপনি দিতে কি করছেন, অস্বীকার করছেন, কিন্তু আদালত মনে করবে যদি আপনি উত্তর দিতেন তাহলে আপনার কি বিপক্ষে যেত, প্রতিকূলে যেত। সো এটা আপনি মনে রাখবেন যে কোয়েশ্চেন বা রিফিউজেস টু অ্যানসার এ কোয়েশ্চেন, এটা আন্ডারলাইন করেন। রিফিউজ করে না, মানে প্রত্যাখ্যান করে, টু অ্যানসার উত্তর দিতে, কোয়েশ্চেন প্রশ্নের উত্তর দিতে। তাহলে জটা কি প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে আদালত মনে করবে যদি সে উত্তর দিত তাহলে তার বিপক্ষে যেত। কত হয়ে গেল? জ হয়ে গেল বা 8টা হয়ে গেল। এবার ঝ দেখেন, যে দলিল দ্বারা একজনের নিকট আর একজনের দায় সৃষ্টি হয়, দলিল আন্ডারলাইন করেন বা দায় সৃষ্টি আন্ডারলাইন করেন, যে দলিল দ্বারা একজনের নিকট আর একজনের দায় সৃষ্টি হয়, সেই দলিল যদি যার দায় সৃষ্টি, আন্ডারলাইন করেন, সেই দলিল যদি যার দায় সৃষ্টি হয় তার হাতে থাকে তবে দায়ের অবসান ঘটেছে। That when a document creating an obligation, এটা আন্ডারলাইন করেন, document creating an obligation is in the hands of the obligator হবে, the obligation has been discharged। এটার অর্থ কি, এই আপনি ডকুমেন্ট দিয়ে মনে রাখবেন জটা বা অব্লিগেশন দিয়ে। এটার অর্থ হচ্ছে যে ধরেন আপনি আমার কাছে লিখিত দিয়া, বা হাজির সাহেব লিখিত দিয়ে সুব্রতর কাছ থেকে 50,000 টাকা নিছে, এবং কথা ছিল যে হাজির যখন 50,000 টাকা ফেরত দিবে তখন সুব্রত ওই কাগজটা কি হাজির রে ফেরত দিয়ে দিবে। তাহলে ওই যে কাগজটা প্রথমে তো হাজির সাহেব দিছিল সুব্রতর কাছে, হাজির সাহেব 50,000 নিছে, পরবর্তীতে 50,000 টাকা যখন দিছে তখন ওই কাগজ টাকার কাছে থাকবে হাজির সাহেবের কাছে। তাহলে হাজির সাহেবের কাছে থাকা মানে ধরে নিতে হবে হাজির সাহেবের যে দায় সৃষ্টি হয়েছিল আগে, সেই দায়ের কি অবসান হয়েছে। বুঝতে পারছেন? তার মানে আদালত ধরে নিবে যে হাজির সাহেব তার যে পূর্বের যে দেনা ছিল বা ঋণ ছিল সেটা কি পরিশোধ করে দিছে। অর্থাৎ এইভাবে চিন্তা করেন যে যদি কোনো দলিল দ্বারা কোনো দায় সৃষ্টি হয়, ওই দলিলটা যদি ওই লোকের কাছে পাওয়া যায় যে যার দায় সৃষ্টি হয়েছিল, তাহলে আদালত ধরে নিবে যে ওই দায়ের কি অবসান হয়েছে। ধরেন আপনারা আমার কাছে ভর্তি হয়েছেন, আপনাদের আমি অ্যাডমিশন ফর্ম দিছি, তো অ্যাডমিশন ফর্ম কিন্তু নরমালি আমার কাছেই থাকে। যখন আপনাদের একেবারে টাকা পয়সা পূরণ হয়ে যায় তখন আপনাদের আমি ফটোকপি দিয়ে দিই অথবা অনলাইনে কপি দিয়ে দিই। তো এখন কারো কাছে ওই অ্যাডমিশন ফর্মের ফটোকপি থাকা বা অ্যাডমিশন মেইন কপি থাকা মানে কি আপনার কাছে আমার কোনো টাকা পয়সা আর কি পাওনা নাই। বুঝতে পারছেন? মানে দায়ের অবসান হয়েছে। সো এটাই হচ্ছে আপনার সবশেষ যে পয়েন্টটা সেটা। তাহলে আপনি এটা মনে রাখবেন যে দলিলের দায় বা ক্রিয়েটিং অ্যান অব্লিগেশন ডকুমেন্ট দিয়ে মনে রাখবেন।
একটু শুরু থেকে একটু মনে করেই দেখেন 114 ক চোরাই মাল যার দখলে পাওয়া যাবে। একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন, এই প্রশ্নটাই আপনার এখন লিখিত আকার লিখিতর মতো পড়া হয়ে যাচ্ছে, এই সরাসরি এইভাবে লেখার দরকার নাই, লিখিততে এই জিনিসই আছে। 114 ক আপনি এইভাবে মনে রাখবেন যে চোরাই মাল যার কাছে পাওয়া গেছে, সে যদি চোরাই মাল কেন তার কাছে আছে কোনো সদুত্তর দিতে না পারে, তাহলে আদালত অনুমান করতে পারে যে সে হয় চোর অথবা চোরাই মাল জানা সত্ত্বেও সে তার দখলে রেখেছে। এটাই কি স্টোলেন গুডস। 114 ক। 114 খতে বলছে যে দুষ্কর্মের সহযোগীর বিবৃতি যদি অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত না হয় তাহলে এটা বিশ্বাসের অযোগ্য। তার মানে 114 খ মানে হচ্ছে কি অ্যাকমপ্লিস। 114 গতে যদি আমরা আসি, 114 গতে বলছে যে বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় পত্র পাওয়া গেছে, তার মানে হচ্ছে যথাযথ প্রতিদানের বিনিময়ে এই বিনিময় পত্রটা সম্পাদিত হয়েছে, এটাই বলছে 114 গ। 114 ঘ যেটা স্টেট অফ থিংস বা জিনিসের অবস্থা, সাধারণত পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত, কোন জিনিসের পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আদালত অনুমান করবে যে সেই জিনিসটা অপরিবর্তিত ছিল বা তার অবস্থা একই ছিল, এটাই বলছে 114 গ বা স্টেট অফ থিংস। 114 উয়া যেটা উমা বা উয়া যেটা বলে সেটাকে বলছে যে বিচারিক বা সরকারি কার্যাবলী যথাযথভাবে সম্পাদিত হয়েছে বলেই আদালত অনুমান করবে, জুডিশিয়াল আর অফিসিয়াল অ্যাক্টস। 114 কত চ। 114 চ। চতে বলতেছে যে সাধারণ রীতিনীতি, কোন কার্যের ক্ষেত্রে সাধারণ রীতিনীতি অনুসরণ করা হয়েছে, কমন কোর্স অফ বিজনেস। চ। 114 ছতে যদি আমরা আসি, ছতে আসছে হলো যারে সাক্ষ্য হাজির করতে বলছে, সে যদি সাক্ষ্য হাজির না করে তাহলে আদালত অনুমান করবে যে ওই সাক্ষ্য যদি হাজির করতো তাহলে তার বিপক্ষে যেত। এটা সাক্ষ্য আপনি মনে রাখবেন কি এভিডেন্স দিয়ে, এভিডেন্স দিয়ে। 114 জ। 114 জতে বলছে যে যে কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, কিন্তু সে যদি কোনো ওই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে তাহলে সে যদি প্রশ্নের উত্তর দিত তাহলে তার বিপক্ষে যেত বা প্রতিকূলে যেত, এটা অনুমান করবে 114 জ। সো এটা আপনি মনে রাখবেন কোশ্চেন দিয়ে, কোশ্চেন। 114 কত জ। 114 জ বা সর্বশেষটা যে যদি কোনো দলিল দ্বারা কোনো ব্যক্তির দায় সৃষ্টি হয় তাহলে ওই দলিলটা যদি যার দায় সৃষ্টি হয়েছিল তার কাছেই পাওয়া যায় তাহলে আদালত অনুমান করবে ওই দলিলের দায়ের অবসান হয়েছে। এটা আপনি মনে রাখবেন ডকুমেন্ট বা অব্লিগেশন দিয়ে। এই হচ্ছে আপনার 114 বিবিআই। এভিডেন্স, এভিডেন্স শব্দটা বললেন, এভিডেন্স হুইচ কুড বি এন্ড ইজ নট প্রডিউসড, মানে সাক্ষ্য কুড বি এন্ড ইজ নট প্রডিউসড মানে আপনার উপস্থাপন করা হয় নাই, উড ইফ প্রডিউস যদি উপস্থাপন করা হতো, বি আনফেভারেবল টু দ্য পারসন হু উইথহোল্ডস ইট, তার বিপক্ষে যেত যে এটা হাজির হইতে দেয় নাই। সাক্ষ্য যদি উপস্থাপনের কথা বলে এবং যদি উপস্থাপন না করে তাহলে আদালত অনুমান করবে যে হাজির হইতে দেয় নাই, তার বিপক্ষে যেত। এটা কততে আছে? 114 কত বলেন? 114 কত ছ। এখন ছ রে আপনি এবিসিডি তে মিলান, ক খ গ ঘ উম চ ছ। ছয় কয় নম্বরে? 7 নম্বরে। তাহলে এ বি সি ডি ই এফ জি, তাহলে উত্তর কত? জি। নাম্বার প্রশ্ন দেখেন, the court may presume that judicial and official acts have been regularly performed, বিচারিক এবং সরকারি কর্মকাণ্ড ঠিকঠাকভাবে সম্পাদিত হয়েছে। কত? 114 কত? এই জায়গা কিন্তু জিনিসটা আপনাদের সহজ করে দিয়েছে, কারণ এই জায়গা কিন্তু 114 আছে কয় ধারায়? দুইটা অপশনে আছে, আর বাকি দুই অপশনে কিন্তু নাই। সো আমরা জানি এই দুইটার থেকে যে কোনো একটা হবে। 114 কত? ই। তিনটে স্টার দেন, ইম্পর্টেন্ট। 1 2 3টে স্টার দিয়েন, 3 নম্বরে 3টে স্টার দিয়েন, আর বাকি যা যা আছে এগুলো আপনাদের পারা উচিত। 4 নাম্বার দেখেন, চুরির অব্যবহিত পরেই চোরাই মাল যে লোকের দখলে থাকে, কত? 114 কত? ক। 2 নাম্বার দেখেন, ওই যে আমরা গোল দিব, দা কোর্ট মে প্রিজুম দ্যাট এ ম্যান হু ইজ ইন পজেশন অফ স্টোলেন গুডস গোল দেন, মানে কত? 114 কত? এ। 5 তে 3টে স্টার দেন, চুরির পর কয়ের দখলে চোরাই মাল হিসেবে একটি গাড়ি পাওয়া যায়, এক্ষেত্রে আদালত কি অনুমান করতে পারে? ক হলো কি? চোর। যদি সে ব্যাখ্যা দিতে না পারে, হয় মনে করবে সে চোর অথবা সে গাড়ি চুরি হয়েছে জানার পর ওই মাল কি গ্রহণ করছে। 6 নাম্বার দেখেন, দুষ্কর্মের সহযোগীর বিবৃতি যদি প্রয়োজনীয় তথ্য সহ সমর্থিত না হয় তবে তা কি? বিশ্বাসের অযোগ্য। 13 নাম্বার 3 নাম্বার প্রশ্নটা দেখেন, বা 13 বা 9 যেটা আর কি ভুল আছে আর কি নাম্বার। দ্য কোর্ট মে প্রিজুম দ্যাট অ্যাকমপ্লিস ইজ আনওয়ার্দি অফ ক্রেডিট, অ্যাকমপ্লিস ইজ আনওয়ার্দি অফ ক্রেডিট মানে দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য। এটা কততে আছে? 114 বি। সো 9 10 11 12 এগুলা সব পারবেন।
সব তিনটা করে স্টার। The court may presume that if a man refuses to answer a question, underline করেন, refuses to answer a question, মানে উত্তর দিতে অস্বীকার করে, উত্তর দিতে অস্বীকার করে, প্রশ্নের উত্তর দিতে অস্বীকার, মানে কোনটা? জ, মানে আপনার ওই যে 8 নাম্বারটা আর কি। স্টপেল দ্বারা উপরে লেখেন 115 থেকে 117, 115 থেকে 117। একটা জিনিসটা একটু ব্যাখ্যা করি যে সকার্যজনিত বাধা বা স্টপেল আসলে কাকে বলে। স্টপেল বা সকার্যজনিত বাধা হচ্ছে যে আমি আমার কার্য দ্বারা, আমার আচরণ দ্বারা বা আমার অঙ্গভঙ্গি দ্বারা আমি আপনাকে একটা কাজ করতে বাধ্য করছি এবং আমার আচরণের ফলে আপনি ওই কাজটা করছেন। আমি যদি আপনার আচরণ না করতাম বা অঙ্গভঙ্গি না করতাম বা আপনার ওই জিনিসটা না বুঝাইতাম, তাহলে আপনি এই কাজটা করতেন না। পরবর্তীতে গিয়ে আমি যে আপনার দিয়ে এই কাজটা করাইছি এটা আমি অস্বীকার করতে পারবো না, এটা হলো স্টপেল। কেমনে একটু বুঝাই দেখেন। ধরেন আমি এক খণ্ড জমি বিক্রি করলাম, বললাম যে আমি এই জমির মালিক, এই খণ্ড জমি বিক্রি করলাম আরিফ সাহেবের কাছে, কিন্তু যখন আমি বিক্রি করি প্রকৃতপক্ষে এই জমির মালিক আমি ছিলাম না, জমির মালিক ছিল আমার পিতা। পিতার পৈতৃক সূত্রে এখন আমি জমির মালিক কি হয় নাই। পরবর্তীতে দেখা গেল 2 বছর পরে বা 3 বছর পরে বা 6 মাস পরে পৈতৃক সূত্রে ওই জমির মালিক আমি হইছি। হওয়ার পর এখন আরিফ সাহেবরে বলতেছি, আরিফ সাহেব এই জমি তো আগের বার যে আপনি কিনছেন আমার কাছ থেকে, এটা তো ঠিকঠাক ভাবে হয় নাই, তখন তো আমি মালিক ছিলাম না, প্রকৃত মালিক হইছি আমি এখন। তো আমার কাছ থেকে এখন আবার আপনার কিনতে হবে, নাহলে আপনার এই জমি আমি দিচ্ছি না। বুঝতে পারছেন? এই যে আমি দাবি করলাম, এই দাবির সাথে সাথে আমার পূর্বের অশুদ্ধ হস্তান্তর শুদ্ধ হয়ে যাবে এই দাবির সাথে সাথে, মানে ফিডিং দ্য গ্রান্ট বাই স্টপেল। এটার অর্থ হচ্ছে যে যখন আমার এই স্বীকারের স্বীকৃতি দ্বারা আমার পূর্বের যে অশুদ্ধ হস্তান্তর এটা এখন কি শুদ্ধ হয়ে যাচ্ছে, এটাই হলো স্টপেল। মানে আমি আগে একটা জিনিস একজনের এক কাজ করতে বাধ্য করছি, পরে যাইবার বলতেছে যে আপনারা যখন এই কাজ করতে আমি বলছিলাম তখন তো এই কাজ করার ক্ষমতা বা এই জমি বিক্রি করার ক্ষমতা আমার ছিল না, এখন আবার আপনাকে অক্রয় করতে হবে। তখন আদালত বলবে হ্যাঁ মাইনে নিলাম তোমার ছিল না, এখন আছে। তাহলে পূর্বে যে অশুদ্ধ হস্তান্তর ছিল এখন কি শুদ্ধ হয়ে গেছে। এই দাবি করার সাথে সাথে পূর্বের অশুদ্ধ হস্তান্তর শুদ্ধ হয়ে গেছে। তো এটা হচ্ছে স্টপেল। দেখেন সকার্যজনিত বাধা বা স্টপেল, সাক্ষ্য আইনের 115 ধারায় বাধা বা স্টপেলকে সংজ্ঞায়িত করা হয়েছে। কত ধারায়? আন্ডারলাইন করেন। যদি আপনাকে বলে কত ধারায় স্টপেল আছে, 115 ধারা। এছাড়া আরো বলতে পারে যে স্টপেল সম্পর্কে আলোচনা করছে কত ধারা থেকে কত ধারা, 115 থেকে 117 ধারা। যে নীতি কোনো ব্যক্তিকে তার পূর্বে প্রদত্ত, আন্ডারলাইন করেন, বক্তব্যকে পূর্বে প্রদত্ত, দেখছেন পূর্বে প্রদত্ত বক্তব্যকে কি অস্বীকার করতে বিরত রাখে, তা স্টপেল বা সকার্যজনিত বাধা নামে পরিচিত। 115 ধারা বলা হয়েছে যখন কোনো ব্যক্তি গোলদেন কাজ বা গোল দিবেন কার্যবিরতি দ্বারা, কয়টা হয় দেখেন, ঘোষণা কমা কি কাজ বা কি কার্যবিরতি দ্বারা ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তিকে কোনো বিষয়কে, আন্ডারলাইন করেন, সত্য বলে বিশ্বাস করে এবং সেই বিশ্বাস অনুযায়ী, আন্ডারলাইন করেন, কাজ করতে বলে, তখন এই দুই পক্ষের মধ্যে কোন মামলায়, আন্ডারলাইন করেন, প্রথম পক্ষ তার ঘোষণা, কার্য বা কার্যবিরতির বিষয়টি অস্বীকার করতে পারবে না। তাহলে আপনাকে এখানে প্রশ্ন করবে যে কয়টি উপায়ে সকার্যজনিত বাধা হতে পারে, কয়টি উপায় বলেন তো কি কি? ঘোষণা, কাজ বা কার্যবিরতি। জি, উদাহরণ দেখেন। করিম স্বেচ্ছায় ঘোষণা দিয়েছে এবং খবিরকে বিশ্বাস করিয়েছে যে করিম একটি জমির মালিক এবং খবিরকে উক্ত জমি কিনতে মূল্য দিতে কি, আন্ডারলাইন করেন, মূল্য দিতে প্রলুব্ধ করেছে। পরবর্তীতে করিম ওই জমিতে, আন্ডারলাইন করেন, শর্ত অর্জন করে। যখন করিম বেচছে তখন কি তার কিন্তু করিমের শর্ত ছিল না, কিন্তু যখন বেচা কিনা হয়ে গেছে তারপরে হচ্ছে শর্ত অর্জন করছে। ঘোষণা দেওয়ার সময় তার, অর্থাৎ আন্ডারলাইন করেন, করিমের ওই জমিতে শর্ত বা টাইটেল ছিল না। এই অজুহাতে করিম বিক্রয় নাকচ করার চেষ্টা করে। করিম এসে বলতেছে ভাই তোমার কাছে যখন বেচছিলাম সেই সময় মালিকই ছিলাম না, তাহলে বেচা কিনা হয় না, এখন সেই কথা সে বলতেছে। এই ক্ষেত্রে এই ধারা অনুযায়ী, আন্ডারলাইন করেন, করিম তার ঘোষণা অর্থাৎ বিক্রয়ের সময় তার জমিতে সত্য ছিল না বলে অস্বীকার করতে পারবে না এবং তাকে তা প্রমাণ করতে দেওয়া হবে না। এবং যখনই সে এই দাবিটা করবে
তখনই তার পূর্বের যে অশুদ্ধ হস্তান্তর এটা কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? জেনে রাখা ভালো। দেখেন, স্বকার্যজনিত বাধা হলো, আন্ডারলাইন করেন, সাক্ষ্য আইনের নিয়ম, রুল অফ এভিডেন্স। স্বকার্যজনিত বাধা কি? সাক্ষ্য আইনের নিয়ম। সাক্ষ্য আইনের স্বকার্যজনিত বাধার নীতি, আন্ডারলাইন করেন, প্রিন্সিপাল অফ স্টপেল, আন্ডারলাইন করেন, দেওয়ানি কার্যক্রমে প্রযোজ্য। 3টে স্টার দেন। পরে আন্ডারলাইন করেন, ফৌজদারি কার্যক্রমে এর কোনো প্রয়োগ নাই। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে স্বকার্যজনিত বাধা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? ফৌজদারি মামলায় কিন্তু স্বকার্যজনিত বাধা প্রযোজ্য হবে না। পরেরটা দেখেন, স্বকার্যজনিত বাধা বা স্টপেল মকদ্দমার পক্ষগণ, আন্ডারলাইন করেন, মকদ্দমার পক্ষগণ এবং মকদ্দমার পক্ষগণের স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগণের প্রতিনিধির উপর বাধ্যকর। তাহলে কার কার উপর বাধ্যকর? পক্ষগণ এবং পক্ষগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণের প্রতিনিধির উপর বাধ্যকর। এটা সাক্ষ্য আইনে এটা স্বীকৃত যে স্বকার্যজনিত বাধা আইনসভা কর্তৃক প্রণীত আইন বা বিধিবদ্ধ আইনের ক্ষেত্রে প্রয়োগ হতে পারে না। আন্ডারলাইন করেন, স্বকার্যজনিত বাধা আইনসভা কর্তৃক প্রণীত আইন বা বিধিবদ্ধ আইনের বিরুদ্ধে প্রয়োগ হতে পারে না। আন্ডারলাইন করেন, নো স্টপেল এগেইনস্ট দ্য স্ট্যাটিউট অর দ্য ল। 3টে স্টার দেন। মানে আইনের ক্ষেত্রে স্বকার্যজনিত বাধা প্রযোজ্য না। কেমনে আমি একটু বলি, এইভাবে চিন্তা করেন। ধরেন কর মুক্তির সীমা, এখন ধরেন একজন ব্যক্তি যদি বছরে, উদাহরণস্বরূপ বললে, একজন ব্যক্তি যদি বছরে 3 লাখ টাকা পর্যন্ত আয় করে, 3 লাখ টাকা পর্যন্ত তার কোনো ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে না। কিন্তু যদি সে 3 লাখ টাকার উপরে যত ইনকাম করবে সেই টাকার উপর কি ইনকাম ট্যাক্স বা কর দেওয়া লাগবে, টিন সার্টিফিকেট তার লাগবে বা দেওয়া লাগবে। এখন ধরেন আপনার কাছে একজন ব্যক্তি আসছে, তার আয় 4 লক্ষ টাকা, মানে আপনি আইনজীবী, আপনি বললেন যে ভাই কর মুক্তির সীমা আছে 4 লাখ টাকা, আপনার কোনো কর দেওয়া, ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে না। আপনি তো আইনজীবীর কথা বিশ্বাস করলেন। পরবর্তীতে সরকার বা ইনকাম ট্যাক্স অথরিটি দেখা গেল আপনারে চার্জ করছে যে আপনি 1 লাখ টাকার জন্য কেন কর দেওয়া হয় না, আপনার বিরুদ্ধে পদক্ষেপ দিয়েছে। তখন আপনি বললেন যে অমুক আইনজীবী তো বলছিল যে 4 লাখ টাকা পর্যন্ত কোনো কর দেওয়া লাগবে না। এখন এই যে অমুক আইনজীবী বলছিল, এই জায়গার স্টপেল কাজ হবে না। আর আইনের ক্ষেত্রে কোনো স্টপেল হয় না। ধরে নিবে যে আইন সবাই কি জানে। বুঝতে পারছেন? এই কারণে বলতেছে যে আইনের ক্ষেত্রে স্বকার্যজনিত বাধা কার্যকর হবে না। আইনের ক্ষেত্রে আপনারা একজন বললে যে ভাই আপনি অমুকরে ছুরি দিয়ে ঢুকাই দেন, পরে মারলে কোনো শাস্তির ব্যবস্থা নাই। এখন আপনি ঠিকই ওর পেটে কি ছুরি ঢুকাই দিলেন, পরবর্তীতে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি বললেন যে অমুক তোমার বলছিল যে ছুরি ঢুকাইলে কোনো মামলা হবে না, কোনো শাস্তির ব্যবস্থা নাই। এখন এই জায়গা স্বকার্যজনিত বাধা কাজ হবে না। আগের বার বলছিলেন যে অমুক তো যখন জমি বিক্রি করে বলছিল অমুক মালিক, এখন ওই জায়গায় স্টপেল কাজ হয়েছিল জমির ক্ষেত্রে, কিন্তু আইনের ক্ষেত্রে কোনো স্টপেল কাজ হবে না। বুঝতে পারছেন? তো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে যে স্বকার্যজনিত বাধা কিসের ক্ষেত্রে কাজ হবে না, কিসের ক্ষেত্রে কাজ করে, কিসের ক্ষেত্রে? আইনের ক্ষেত্রে। স্বকার্যজনিত বাধা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? দেওয়ানি মামলা। ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। এবং স্বকার্যজনিত বাধার সংজ্ঞা দিছে কত ধারায়? 115 ধারায়। এখন দেখি আমরা 116তে আসি। দেখেন, স্টপেল নীতির প্রয়োগ 116 প্রজার ক্ষেত্রে এবং গোল দিয়েন প্রজার ক্ষেত্রে, আন্ডারলাইন করেন, প্রজার ক্ষেত্রে এবং দখলকারীর অনুমতিক্রমে ব্যবহারকারীর ক্ষেত্রে স্টপেল। সাক্ষ্য আইনের 116 ধারা নিম্নলিখিত গোল দিয়েন 2টি ক্ষেত্রে স্টপেল নীতির প্রয়োগ নিয়ে আলোচনা করছে। সো আপনাকে প্রথমত বলবে 116 ধারায় কয়টি ক্ষেত্রে স্টপেল নীতি নিয়ে আলোচনা করছে? কয়টি ক্ষেত্রে? 2টি ক্ষেত্র কি কি একটু দেখে আসেন। আন্ডারলাইন করেন, ভাড়াটিয়া বা টেন্যান্ট, এবং আরেকটা বলছে কি মালিক বা ল্যান্ডলর্ডের মধ্যে স্টপেল। আর আন্ডারলাইন করেন অনুমতি প্রাপক বা লাইসেন্সি, আর অনুমতি দাতা বা কি লাইসেন্সর। এই দুইটা আমরা একটু পড়তেছি, তার আগে একটু ব্যাখ্যা করে নিয়ে কেমনে দেখেন। ভাড়াটিয়া বা মালিক এটা কেমনে স্টপেল কেমনে হয় দেখেন। ধরেন আমাদের বাসায় বিথিকা বিশ্বাস থাকে, উনি ভাড়াটিয়া, আমরা মালিক। এখন বিথিকা বিশ্বাস যদি 6 মাস পরে গিয়ে বলে যে এই বাসা ভাড়া দেওয়ার কোনো ক্ষমতা ওনার নাই, ওনারে মালিক বলে আমি মানি না, বুঝতে পারছেন? তাহলে এটা উনি করতে পারবে না। কেন? কারণ এই যে 6 মাস উনি ভাড়া দিয়ে আসছে, এটা কি মালিকানার স্বীকৃতি। বুঝতে পারছেন? তা মালিকানার ক্ষেত্রে স্টপেল কত ধারায়? 116 ধারায়। মানে মালিকানার সম্পর্ক সে অস্বীকার করতে পারবে না, কারণ অলরেডি সে ভাড়াটিয়া হিসাবে কি আছে। আর এই যে বিগত কয়েক মাস যাবত যে ভাড়া দিছে, এটাই মালিকানার কি স্বীকৃতি। বুঝতে পারছেন? অনুমতি প্রাপক, লাইসেন্সি বা অনুমতি দাতার কাহিনী কি? অনুমতি
প্রাপক আর অনুমতি দাতা ওই মালিক আর ভাড়াটিয়ার মতোই, বাট মালিক আর ভাড়াটিয়ার মধ্যে টাকার একটা ভাড়ার একটা সম্পর্ক থাকে, কিন্তু অনুমতি দাতা আর অনুমতি প্রাপকের মধ্যে ভাড়াটিয়ার কোনো সম্পর্ক মানে টাকার কোনো সম্পর্ক থাকে না। কেমনে? ধরেন আমার একটা জায়গা আছে, ওই জায়গায় আপনি একজনকে থাকতে দিয়েছেন, ভাড়াটা তার কাছ থেকে কিছু আদায় করেন, আপনি বলছেন যে তুমি কিছুদিন থাকো, এখন সে 6 মাস থাকার পরে বলতেছে যে ওই জায়গা হচ্ছে তার, বা আমার ওই জায়গায় ওরা থাকার কোনো অনুমতি দেওয়ার ক্ষমতা আমার ছিল না, এই কথা সে বলতে পারবে না, কারণ তারে আমি অনুমতি নিয়েই সে জায়গা থাকছে। বুঝতে পারছেন? তাহলে ভাড়াটিয়ার মালিকের ক্ষেত্রে কিন্তু একটা ভাড়ার সম্পর্ক থাকে, আর অনুমতি প্রাপক বা অনুমতি দাতা কিন্তু অলমোস্ট ভাড়াটিয়া মালিকের মতোই, কিন্তু ভাড়াটিয়া মালিকের ক্ষেত্রে হলো ভাড়া দেয়, আর এই জায়গা কি ফ্রি অনুমতি দেয়, অনুমতি নিছিল। তো কেউ যদি কোনো জিনিসের অনুমতি নিয়ে থাকে, পরবর্তীতে সে যে অনুমতি দিল বলতে পারবে না যে অমুক জায়গার অনুমতি তো দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, এই কথা বলতে পারবে না। সো আপনাকে যদি বলে তাহলে ভাড়াটিয়া বা মালিকের মধ্যে এস্টোফেল কত দাঁড়ায়? 116 দাঁড়ায়। অনুমতি প্রাপক বা অনুমতি দাতা সেটাও কত দাঁড়ায়? 116 দাঁড়ায়। একটু দেখেন এই দুইটি এস্টোফেল গোল্ডেন চুক্তিমূল্য এস্টোফেল গোল্ডেন বা এস্টোফেল বাই কন্ট্রাক্টের উদাহরণ। চুক্তিমূল্য এস্টোফেল গোল্ডেন বা এস্টোফেল বাই কন্ট্রাক্টের উদাহরণ। সো আপনাকে এই যে আরো একটা প্রশ্ন আসতে পারে যে সাক্ষ্য আইনের কয় ধারায় চুক্তিমূল্য এস্টোফেল সম্পর্কে আলোচনা করা হয়েছে? কত ধারায়? 116 ধারায়। ভাড়াটিয়া বা তার মালিকের মধ্যকার সম্পাদিত চুক্তির উপর ভাড়াটিয়া এস্টোফেল প্রতিষ্ঠিত, এটা হলো চুক্তিমূল্য এস্টোফেলের বড় উদাহরণ। ভাড়াটিয়া এবং মালিকের মধ্যে চুক্তি হলো ভাড়ার জন্য, ফর রেন্ট। অনুমতি প্রাপক লাইসেন্সি এবং অনুমতি দাতার মধ্যে চুক্তি হলো, আন্ডারলাইন করেন, স্থাবর সম্পত্তি ব্যবহার এবং দখল সংক্রান্ত। তারপরে দেখেন 116 ধারা অনুযায়ী ভাড়াটিয়া তার ভাড়াটিয়া বা প্রজাস্বত্ব সৃষ্টির সময় মালিকের কোনো সত্ত্ব থাকা অস্বীকার করতে পারবে না। ভাড়া পরিশোধ করে যখন ভাড়াটিয়া ভাড়া দেওয়া প্রাঙ্গণে দখলে থাকে, তখন ভাড়াটিয়া তার কার্য দ্বারা, আন্ডারলাইন করেন, জমির মালিকের মালিকানা সত্ত্ব স্বীকার করে। মানে আমি ভাড়া দিচ্ছি, এর আগে যে কয় মাস ভাড়া দিচ্ছি তার মানে কি আমি তার মালিকানা স্বীকার করছি, এই কারণে আন্ডারলাইন করেন সে উক্ত সত্ত্ব অস্বীকার করতে পারে না। জমির মালিক কর্তৃক স্থাবর সম্পত্তি ভাড়া বা লিজ মঞ্জুর করা তার সত্ত্বের ঘোষণা, যেটা মালিক ভাড়া গ্রহণ করে পুনঃনিশ্চিত করে, এবং ভাড়াটিয়া কর্তৃক, আন্ডারলাইন করেন, ভাড়াটিয়া কর্তৃক ভাড়া প্রদান মালিকের মালিকানার স্বীকৃতি। তিনটা স্টার দেন এটা, ভাড়াটিয়া কর্তৃক ভাড়া প্রদান মালিকের মালিকানার স্বীকৃতি। আবার অনুমতিদাতার অনুমতি ক্রমে যে ব্যক্তি বা অনুমতি প্রাপক স্থাবর সম্পত্তি ব্যবহার এবং দখলে রেখেছে, উক্ত দখল, আন্ডারলাইন করবেন, চলমান থাকা অবস্থায়, দখল চলমান থাকা অবস্থায় সে অনুমতিদাতার সত্ত্ব অস্বীকার করতে পারে না। এখন এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন চলে আসে যে আপনাকে বলতে পারে যে 116 ধারায় অনুমতি দাতা বা অনুমতি প্রাপকের যে কথা বলা হয়েছে, এটাই কোন ধরনের সম্পত্তির অনুমতি দিবে? কোন ধরনের? স্থাবর সম্পত্তি। এবং সে যতক্ষণ পর্যন্ত দখলে আছে ততক্ষণ পর্যন্ত অনুমতি দাতার যে অনুমতি দেওয়ার ক্ষমতা নাই, এটা অস্বীকার করতে পারবে না। শর্ত সমূহ দেখেন 116 ধারায় এস্টোফেল নীতি প্রয়োগ করতে হলে নিম্নলিখিত বলতেন 2টি শর্ত পূরণ করতে হবে। কি কি দেখেন? স্থাবর সম্পত্তির দখল অবশ্যই, আন্ডারলাইন করেন, ভাড়াটিয়া বা প্রজাকে দিতে হবে। আর 2 নাম্বার, এই দখলটি অবশ্যই, আন্ডারলাইন করেন, ভূস্বামী বা মালিক এর অনুমতি নিয়ে অর্পণ করতে হবে। উদাহরণ দেখেন, উদাহরণ, করিম একটি বাড়ির মালিক। 2 মে 2013 ইংরেজি তারিখে করিম খায়রুনকে বাড়িটি ভাড়া দেয় এবং করিম হলো কি মালিক, খায়রুন হলো ভাড়াটিয়া। ভাড়াটিয়া সত্ত্ব আরম্ভ হওয়ার সময় অর্থাৎ 2/5/2013 তারিখে উক্ত সম্পত্তিতে ভাড়াটিয়া মালিকের বা করিমের যে সত্ত্ব ছিল তা খায়রুনকে অস্বীকার করতে দেওয়া হবে না। মানে খায়রুন কখনো বলতে পারবে না যে করিম যখন বাড়ি ভাড়া ছিল ওই সময় তো সে মালিকই ছিল না, এই কথা অস্বীকার করতে দেওয়া যাবে না। এটাই বলছে কত দ্বারা? 116 দ্বারা। জেনে রাখা ভালো, দেখেন 116 দ্বারা উল্লেখিত সকার্যজনিত বাধা বা এস্টোফেল নীতি শুধুমাত্র গোল দিবেন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 116 দ্বারা কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে? 116 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি, আন্ডারলাইন করেন, যেমন বাড়ি, জমি ইত্যাদির ভাড়াটিয়াকে মালিকের মালিকানা সত্ত্ব অস্বীকার করা হতে বিরত করা হয়েছে। 116 এবং 117 দ্বারা এস্টোফেল হলো, আন্ডারলাইন করেন, এটা আন্ডারলাইন করেন টোটালি, 116 এবং 117 দ্বারায় এস্টোফেল হলো চুক্তিমূল্য এস্টোফেল বা এস্টোফেল বাই কন্ট্রাক্ট। তাহলে 116 দ্বারাও চুক্তিমূল্য এস্টোফেল, 117 দ্বারাও চুক্তিমূল্য এস্টোফেল। 16 দেখেন,
116 ধারার অধীন এস্টোফেল নীতি প্রযোজ্য শুধুমাত্র প্রজাস্বত্ব বা ভাড়াটিয়া সত্ত্ব, আন্ডারলাইন করেন, প্রজাস্বত্ব বা ভাড়াটিয়া সত্ত্ব চলমান থাকা অবস্থায়। মানে কি? মানে ভাড়াটিয়া এখনো ভাড়াটিয়া হিসাবে কি আছে, ডিউরিং দা কন্টিনিউয়েন্স অফ দা টেনেন্সি। এই কারণে ভাড়াটিয়া বা অনুমতি প্রাপকের বিরুদ্ধে এস্টোফেল নীতি প্রয়োগ করতে হলে আন্ডারলাইন করেন, দেখাতে হবে যে ভাড়াটিয়া সত্ত্ব চলমান আছে। বিথিকা বিশ্বাস 6 মাস যাবত ভাড়া দেয় না, তখন এসে উনি দাবি করছে যে ওনার মালিক হিসেবে মানি না। এই সময় কিন্তু আর এস্টোফেল কাজ হবে না। বুঝতে পারছেন? আমি মালিক এস্টোফেল দাবি করতে চাইলে তাহলে আমার দেখাতে হবে যে উনি রেগুলার আমার ভাড়া কি দিয়ে যাচ্ছে। উনি ভাড়া 1 বছর ধরেই দেয় না, এই ক্ষেত্রে যদি উনি যদি বলে যে মালিক হিসেবে মানি না, এই ক্ষেত্রে ওনার অধিকার আছে। এই ক্ষেত্রে আমার এস্টোফেলের সুবিধা আমি পাবো না। বুঝতে পারছেন? দেখাইতে হবে যে মালিক আর ভাড়াটিয়া সত্ত্ব কি চলমান আছে। 117 দেখেন, বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় বিলের ক্ষেত্রে এস্টোফেল। পাশে লেখেন অস্থাবর সম্পত্তি। তাহলে 116 ধারায় যে এস্টোফেল, এটা কোন ধরনের সম্পত্তি? স্থাবর। আর 117 ধারায় অস্থাবর। অস্থাবর কেন? দেখেন, বিল অফ এক্সচেঞ্জ সর্বদা কি ধরনের সম্পত্তি? বিল অফ এক্সচেঞ্জ মানে তো একটা কাগজ, যে বিনিময় পত্র। তাহলে দেখেন, সাক্ষ্য আইনের 117 ধারায় চুক্তিবিল এস্টোফেলের নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধারায় বিনিময় বিল, আন্ডারলাইন করেন, বিনিময় বিল, গচ্ছিত দাতা, আন্ডারলাইন করেন, গচ্ছিত গ্রহীতা এবং অনুমতি ক্রমে, আন্ডারলাইন করেন, অনুমতি ক্রমে ব্যবহারের ক্ষেত্রে এস্টোফেল নীতির প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ 117 ধারায় নিম্নলিখিত বলতেন 3টি ক্ষেত্রে, নিম্নলিখিত কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে এস্টোফেল নীতি প্রয়োগ করা হয়েছে। দেখেন একটা জিনিস খেয়াল রাখেন, 116 ধারায় স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এস্টোফেল নীতি প্রয়োগ করা হয়েছে কয়টি ক্ষেত্রে? একটা হলো মালিক আর ভাড়াটিয়ার, একটা কি অনুমতি দাতা, অনুমতি প্রাপক। আর 117 ধারায় অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। 3টা ক্ষেত্র নিচে দেখেন, একটা আছে বিনিময় বিলের ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ কেমনে? দেখেন, যে ব্যক্তি বিনিময় বিল প্রণয়ন বা পৃষ্ঠাঙ্কন করে, সেই ব্যক্তির উক্ত বিলটি প্রণয়ন বা পৃষ্ঠাঙ্কন করার ক্ষমতা যে ছিল, এটা বিনিময় বিলের স্বীকৃত দাতা বা গ্রহীতাকে অস্বীকার করতে দেওয়া হবে না। বলতেছে যে মানে একজন ধরেন আপনার একটা চেক দিছে, চেক দেওয়ার পরে বলতে পারবে না যে এই চেক দেওয়ার ক্ষমতা অমুকের নাই। আপনি তো চেক নিছেন, নেওয়ার পরে বলা যাবে না যে এই বিনিময় বিল ওনার দেওয়ার ক্ষমতা ছিল না। এটা সকল জনিত বাধা দ্বারা বাধাপ্রাপ্ত হবে। তারপরে একটা ছিল 1 নাম্বার পেলেন বিনিময় বিল 3টা ক্ষেত্রে প্রযোজ্য। পরের পেজে আসেন, বলছে যে গচ্ছিত গ্রহীতা, আন্ডারলাইন করেন, কি বেইলি, আর হলো অনুমতি ক্রমে দখলকারী, কি লাইসেন্সি। সো এই 3টা ইংলিশে আমার মনে রাখতে হবে। 117 ধারায় বলবে যে এস্টোফেল কোন ক্ষেত্রে প্রযোজ্য? বিল অফ এক্সচেঞ্জ, বেইলি, আর একটা কি লাইসেন্সি। মনে রাখেন, বিল অফ এক্সচেঞ্জ তো বিনিময় পত্র, বেইলি মানে কি গচ্ছিত গ্রহীতা, আর অনুমতি ক্রমে দখলকারীর ক্ষেত্রে কি লাইসেন্সি। তো গচ্ছিত রাখার সময় বা ব্যবহারের অনুমতি দানের সময় গচ্ছিত প্রদানকারী বা অনুমতিদাতার গচ্ছিত রাখার বা ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষমতা ছিল, তা কোনো গচ্ছিত গ্রহীতা বা অনুমতি ক্রমে দখলকারীকে অবশ্যই অস্বীকার করতে দেওয়া হবে না। আপনি জাস্ট মনে রাখেন যে ওই যে ওনার যে একজন যে রাখছে, পরবর্তীতে অস্বীকার করতে পারবে না যে তার রাখার কোনো ক্ষমতা ছিল না, বা অনুমতি তার দেওয়ার যে ক্ষমতা ছিল না, এটাও অস্বীকার করতে দিবে না। জাস্ট আমরা জাস্ট এইটুকু মনে করি যে এস্টোফেলের সংজ্ঞা দিছে 115 ধারায়, আর চুক্তিমূল এস্টোফেল সম্পর্কে আলোচনা করছে 116, 117। 116তে বলছে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, 117তে কি অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। 116তে এস্টোফেল কয়টি ক্ষেত্রে? 2টা ক্ষেত্রে। একটা হলো মালিক প্রজা, আর একটা হলো অনুমতি দাতা, অনুমতি প্রাপক। আর 117তে কোন ধরনের সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। কি বিনিময় পত্র, বেইলি, আর লাইসেন্স। এইটুকু মনে রাখলেই হবে। আর এস্টোফেল বা সরকারজনিত বাধা কয়টি উপায় করা যায়? ওই যে প্রথমে বললাম, কি কি বলেন, ওই যে একেবারে বললাম, ঘোষণা, কাজ, কার্যবিরতি। ঘোষণা, কাজ, কার্যবিরতি। এই হচ্ছে মোটামুটি। আমরা বিগত বছর প্রশ্নটা দেখে ফেলি। দেখেন, মালিকের অনুমতি নিয়ে করিম একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে। প্রথমে সে মালিকের কি নিয়েছিল? অনুমতি নিয়েছিল। এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে? বলেন স্বকার্যজনিত বাধা। কারণ যখন সে অনুমতি নিছিল তখনই কিন্তু সে মালিকের স্বীকৃতি দিয়েই উঠছে, আর যেহেতু ভাড়াটিয়া সত্ত্ব বিদ্যমান আছে, সে অস্বীকার করতে পারবে না। 1 নাম্বার দেখেন,
সাক্ষ্য আইনের ড্যাশ সরকারজনিত বাধা নীতিকে সংজ্ঞায়িত করেছে কত ধারায়? 115 ধারায়। 2 নম্বরটা দেখেন, যে নীতি কোন ব্যক্তিকে তার পূর্বে প্রদত্ত বক্তব্যকে অস্বীকার করতে বিরত রাখে তার ড্যাশ নামে পরিচিত কি? এস্টোফেল। 4 নম্বর দেখেন, সাক্ষ্য আইনের সরকারজনিত বাধা বা এস্টোফেল নীতি কোন ধরনের মামলায় ব্যবহার করা যায়? কোন ধরনের? দেওয়ানি মামলায়। 5 নম্বর দেখেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে সরকারজনিত বাধা বা এস্টোফেল নীতি প্রয়োগ করা যায় না? একটা হলো আইনের প্রশ্নে আর একটা হলো বিধিবদ্ধ আইনের বিরুদ্ধে। 6 নম্বর প্রশ্নে 3টে স্টার দেন। উত্তর হবে ক এবং খ। দেখেন, সরকারজনিত বাধা বা এস্টোফেল নীতিটি বাধ্যকর কার উপর? মকদ্দমার পক্ষগণের উপর, আর মকদ্দমার পক্ষগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণের প্রতিনিধির উপর। 8 নম্বর প্রশ্নটা দেখেন, প্রজার ক্ষেত্রে বা দখলকারী অনুমতিক্রমে ব্যবহারকারীর ক্ষেত্রে এস্টোফেল নীতির প্রয়োগ সাক্ষ্য আইনের ড্যাশ ধারায় বলা হয়েছে কয় ধারায়? 116 ধারায়। 3টে স্টার দেন। 9 নম্বর দেখেন, সাক্ষ্য আইনের 116 ধারায় স্বীকৃতি নীতিটি কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য? 3টে স্টার দেন। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। স্থাবর অস্থাবর কোন কেবল? 10 নম্বর দেখেন, 116 ধারার অধীন এস্টোফেল নীতি প্রযোজ্য হবে শুধুমাত্র প্রজা সত্ত্ব বা ভাড়াটিয়া সত্ত্ব চলমান থাকা অবস্থায়। 3টে স্টার দেন। 11 দেখেন, সাক্ষ্য আইনের 116 ধারায় নিম্নলিখিত কয়টি ক্ষেত্রে এস্টোফেল নীতি আলোচনা করা হয়েছে? কয়টি ক্ষেত্রে? 2টি ক্ষেত্রে। 12 নম্বর দেখেন, বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে স্বীকৃতি দাতা বা গ্রহীতার সরকারজনিত বাধার উল্লেখ আছে কত ধারায়? 117 ধারায়। 13 নম্বর দেখেন, এ বি এর বরাবর একটি বিল পৃষ্ঠাঙ্কন করে, বি অস্বীকার করে যে এ এর পৃষ্ঠাঙ্কন করার ক্ষমতা ছিল না, এই ক্ষেত্রে আইনগত বাধা হলো কি? সরকারজনিত বাধা। এছাড়া এস্টোফেলের কোথায় কোথায় আছে যার লেখা না একটু লেখেন। লেখেন যে সাক্ষ্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারা। তারপরে লিখেন সম্পত্তি হস্তান্তর আইনের 41 থেকে 43 ধারা, সম্পত্তি হস্তান্তর আইনের 41 থেকে 43 ধারা। তার মানে আপনার এস্টোফেল আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের আছে 18 ধারায়, সম্পত্তি হস্তান্তর আইনের আছে 41 থেকে 43 ধারায়, আর এভিডেন্সের একটা আছে 115 থেকে 117 ধারায়। তো আমরা চলে আসি সাক্ষী সমূহ। সাক্ষ্য আইন 1872 আন্ডারলাইন করেন 118 থেকে 134 ধারায় সাক্ষী সম্পর্কিত বিধান করা হয়েছে। তার মধ্যে 118 ধারা আমরা একটু দেখি। দেখেন যে কে সাক্ষ্য দিতে পারে, হু মে টেস্টিফাই। আন্ডারলাইন করেন, একটা মামলায় হোক সেটা দেওয়ানি মামলা হোক সেটা ফৌজদারি মামলা, কে সাক্ষ্য দিতে পারে, হু মে টেস্টিফাই, এটা বলছে কত ধারায়? 118 ধারায়। একটু দেখেন আসেন যে সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য, সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য যদি আদালত মনে করে যে উক্ত ব্যক্তির নিকট জিজ্ঞাসিত প্রশ্ন, আন্ডারলাইন করেন, সে বুঝতে এবং সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম। আর 118 ধারায় বলতেছে যে প্রতিটা মানুষই সাক্ষ্য দেওয়ার যোগ্য যদি সে প্রশ্ন বুঝতে পারে এবং উত্তর দিতে পারে। যদি সে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং উত্তর দিতে অক্ষম হয় তাহলে আদালত তাকে যোগ্য সাক্ষী বলে বিবেচনা করবে না। অর্থাৎ থেকে আন্ডারলাইন করেন, অর্থাৎ কোন ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য কিনা তা তার বোধ শক্তির উপর নির্ভর করে। সো এখানে প্রশ্ন আসে যে কোন ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য কিনা তার বয়সের উপর নির্ভর করে, শারীরিক অবস্থার উপর নির্ভর করে, নাকি বোধ শক্তির উপর নির্ভর করে? কিসের উপর? বোধ শক্তির উপর নির্ভর করে। 118 ধারায় নিম্নলিখিত কারণে আদালত কোনো ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার অযোগ্য বিবেচনা করতে পারে যদি তার জিজ্ঞাসিত প্রশ্নে বুঝতে এবং সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম হয়। আন্ডারলাইন করেন, অল্প বয়স্ক ইনফ্যান্সি, অতি বৃদ্ধ বয়স্ক ওল্ড এজ, দৈহিক বা মানসিক ব্যাধি ফিজিক্যাল অর মেন্টাল ডিজিজ, অনুরূপ অন্য কোনো কারণ, এনি আদার কজ অফ দ্য সেম কাইন্ড, যেমন অসুস্থতা বা মদ্যপ। সো কোন ব্যক্তি কোন সাক্ষী সাক্ষ্য দেওয়ার যোগ্য কিনা তা নির্ধারণ করার ক্ষেত্রে দেখতে হবে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বা সে বুঝতে বা সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সে সক্ষম কিনা। যদি আন্ডারলাইন করেন, যদি সে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হয় তাহলে সে যোগ্য সাক্ষী বলে গণ্য হবে। আন্ডারলাইন করেন, এই ক্ষেত্রে বয়স বা দৈহিক অবস্থা কোনো বাধা হবে না। ইন্টারেস্টার দেন, বয়স বা দৈহিক অবস্থা কোনো বাধা হবে না। তাতে তার বয়স যদি 5 বছরও হয় বা 6 বছর হয়, সে প্রশ্ন বুঝতে পারতেছে, উত্তর দিতে পারতেছে। পাগল বা মানসিক রোগীর সাক্ষী অযোগ্যতা, একজন পাগল বা মানসিক রোগী কি সাক্ষী হইতে পারে কিনা? দেখেন, পাগল বা মানসিক রোগী সাক্ষ্য দেওয়ার আন্ডারলাইন করেন যোগ্য হতে পারে যদি না তার মানসিক অবস্থা তাকে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা তার যুক্তিসঙ্গত উত্তর দিতে বাধিত করে। মানে একজন পাগল ব্যক্তি যদি প্রশ্ন বুঝতে পারে এবং সে প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে সে যোগ্য সাক্ষী, যদিও সে কি পাগল। অর্থাৎ
মানসিক রোগী যদি এমন কোনো মানসিক অবস্থায় থাকে যখন সে আন্ডারলাইন করেন, যখন সে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা তার যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম, সেই ক্ষেত্রে উক্ত মানসিক রোগী যোগ্য সাক্ষী হবে। তাহলে আমাদের এই সকল কথার সারমর্ম যেটা, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি যোগ্য সাক্ষী কিনা এটা তার বয়স, লিঙ্গ বা শারীরিক অবস্থার উপর নির্ভর করে না। মেইন কথা হচ্ছে যে সে প্রশ্ন কি বুঝতে পারতেছে কিনা, আর বোঝার পরে সে উত্তর দিতে পারতেছে কিনা। তাতে তার বয়স 100 বছর হইতে পারে, আবার 5 বছরও হতে পারে, পাগল হতে পারে, মানসিক রোগীও হতে পারে। প্রশ্ন এসেছিল একবার 2020 সালে, দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী কে সাক্ষ্য প্রদানের জন্য উপযুক্ত নয়, বার্ধক্যের কারণে প্রশ্ন বুঝতে অক্ষম। যে প্রশ্ন বুঝতে অক্ষম সে কিন্তু আপনার উপযুক্ত নয় সাক্ষ্য দেওয়ার জন্য। 2 নম্বর প্রশ্নটা দেখেন, সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার কিসের উপর? বোধ শক্তির উপর। 3টে স্টার দেন। একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে বোধ শক্তির উপর। 119 ধারায় আমরা চলে আসি, দেখেন, ডাম উইটনেস। সরাসরি এইভাবে প্রশ্ন আসবে যে ডাম উইটনেস আছে কত ধারায়? 119 ধারায়। ডাম না কিন্তু ডাম, দয়াকার ম। দেখেন, সাক্ষ্য আইনের 119 ধারায় একজন বোবা যে কথা বলতে অক্ষম সে সাক্ষ্য দেওয়ার যোগ্য। সে লিখিত, আন্ডারলাইন করেন, বা ইশারায় সাক্ষ্য দিতে পারে। একজন বোবা যদি লিখে সাক্ষ্য দেয়, সলিমুল্লাহ, কি সাক্ষ্য হবে? লিখিত না মৌখিক? মানে মৌখিক সাক্ষ্য নাকি দালিলিক সাক্ষ্য? বলেন তো কি হবে? একজন বোবা ব্যক্তি কাঠগড়ায় দাঁড়াইছে, সে লিখে দিচ্ছে, কেন মৌখিক হবে? ব্যাখ্যা দেন। হ্যাঁ, যদিও সে লিখে দিচ্ছে, এটা কিন্তু মৌখিক সাক্ষ্য, এটা নট কি লিখিত না, দালিলিক সাক্ষ্য না, এটা কি মৌখিক সাক্ষ্য, এটা দালিলিক সাক্ষ্য না। আবার একটা ব্যতিক্রম আছে 63 ধারায়, বলতেছে যে মূল দলিল যে দেখছে, ওই দলিল দেখে যার বিবৃতি মুখ দিয়ে দিচ্ছে, ওইটা আবার কি সাক্ষ্য বলেন? দালিলিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য। তো এই দুটা বিবৃতি মনে রাখেন, যে বোবা ব্যক্তি যদি ইশারায় দেয় বা লিখে দেয়, তাহলে যদিও লিখতেছে তাও কি দালিল, মৌখিক সাক্ষ্য। আবার একজন ব্যক্তি যিনি মূল দলিল দেখছে, দেখে মুখ দিয়ে যে বিবৃতি দিচ্ছে, সেটা আবার কি সাক্ষ্য? দালিলিক সাক্ষ্য। 63 ধারায় সাক্ষ্য আইনের 119 ধারায় একজন বোবা যে কথা বলতে অক্ষম সে সাক্ষ্য দেওয়ার যোগ্য, সে লিখিত বা ইশারায় সাক্ষ্য দিতে পারে। বোবা সাক্ষী লিখে বা ইশারায় যে সাক্ষ্য দিয়ে থাকে তা মৌখিক সাক্ষ্য বলে আন্ডারলাইন করেন। বোবা সাক্ষী লিখে বা ইশারায় যে সাক্ষ্য দিয়ে থাকে তা মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স বলে বিবেচিত হবে। 120 ধারায় চলে আসি, স্বামী স্ত্রীর সাক্ষী হওয়ার যোগ্যতা আন্ডারলাইন করে। স্বামী স্ত্রী রিলেটেড 2টা ধারা আছে, একটা হলো 120 আর একটা আছে 122। তো আমরা 120-এ বলতেছি স্বামী বা স্ত্রী সাক্ষী হওয়ার যোগ্যতা। দেখেন, 120 ধারা অনুযায়ী সমস্ত দেওয়ানি মকদ্দমায়, আন্ডারলাইন করেন, মকদ্দমার পক্ষগণ এবং কোন পক্ষের স্বামী বা স্ত্রী অবশ্যই যোগ্যতা সম্পন্ন সাক্ষী হবে। যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলায় বা যে ব্যক্তির স্বামী বা স্ত্রী অবশ্যই যোগ্যতা সম্পন্ন সাক্ষী হবে, সেই ব্যক্তির স্বামী বা স্ত্রী অবশ্যই যোগ্যতা সম্পন্ন সাক্ষী হবে। তারপরে দেখেন, সকল দেওয়ানি মামলায় মকদ্দমার পক্ষগণ কোন পক্ষের স্বামী অথবা স্ত্রী অবশ্যই যোগ্য সাক্ষী, অর্থাৎ সাক্ষ্য দিতে যোগ্য। আবার আন্ডারলাইন করেন, ফৌজদারি মামলায় কোন ব্যক্তির বিরুদ্ধে সেই ব্যক্তির স্বামী অথবা স্ত্রী অবশ্যই যোগ্য সাক্ষী হবে। আপনি জাস্ট এইটুকু মনে রাখেন যে দেওয়ানি বা ফৌজদারি মামলায় স্বামী বা স্ত্রী হচ্ছে যোগ্য সাক্ষী। কত ধারায় বলছে? 120 ধারায়। উদাহরণ দেখেন, করিমের বিরুদ্ধে খায়রুন যৌতুকের মামলা দায়ের করে, করিমের স্ত্রী খায়রুন এই মামলায় সাক্ষ্য দেওয়ার কি যোগ্য? সো স্বামী বা স্ত্রী যোগ্য সাক্ষী। দেখেন, প্রশ্ন এসেছিল 2015 সালে, সকল দেওয়ানি কার্যক্রমে কোন পক্ষের স্বামী বা স্ত্রী গণ্য হবে কি যোগ্য সাক্ষী? 3টে স্টার দিন। তারপরে আমরা চলে আসি, দেখেন, 133 ধারা, দুষ্কর্মের সহযোগী সাক্ষী বা অ্যাকমপ্লিস উইটনেস, গোল দিয়ে 3টে স্টার দেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে অ্যাকমপ্লিস উইটনেস সম্পর্কে আলোচনা করছে কত ধারায়? 133 ধারায়। দেখেন, সাক্ষ্য আইনের 133 ধারা অনুযায়ী একজন দুষ্কর্মের সহযোগী অন্যান্য সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার যোগ্য হবে। এরপরে আমরা চলে আসি, দেখেন, 133 আর বিস্তারিত ব্যাখ্যায় না গেলাম, একটু পরে আবার আসবে না। যে দুষ্কর্মের সহযোগী 5 জন ব্যক্তি খুন করছে, 5 জন হচ্ছে একজনের সাপেক্ষে কি, একজন আর একজনের সাপেক্ষে দুষ্কর্মের সহযোগী। দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী, এই কথাটাই বলছে কত ধারায়? 133 ধারা। একটু কি মনে রাখেন। তারপরে দেখেন, আসামির সাক্ষী হওয়ার যোগ্যতা, আন্ডারলাইন করেন, কম্পিটেন্সি অফ অ্যান অ্যাকিউজড টু বি এ উইটনেস। একজন আসামি কি কখনো সাক্ষী হতে পারে কিনা? এই দুষ্কর্মের সহযোগী আর আসামির সাক্ষী হওয়ার যোগ্যতা দুইটা কিন্তু দুই জিনিস ভাই। দুষ্কর্মের সহযোগিতা হচ্ছে যে, একটা জিনিস মনে করেন,
যে দুষ্কর্মের সহযোগী যে সে হচ্ছে নিজের দোষ স্বীকার করতেছে এবং সেই সাথে অন্যান্য দোষে অপরাধ করছে সেই কথা বলতেছে। আর ফৌজদারি কার্যবিধির 340 ধারায় যে বলে সাফাই সাক্ষী, ডিফেন্স উইটনেস, সেইটা কিন্তু সাক্ষী আবার সাক্ষী আসামি নিজে সাক্ষী হচ্ছে নিজের কি খালাস পাবার জন্য। আসামি নিজের পক্ষে নিজে সাক্ষ্য দিচ্ছে বা আসামি পক্ষে অন্যান্য ব্যক্তিগণ সাক্ষী দিচ্ছে কি, বাদী পক্ষ যেমন তার পক্ষে সাক্ষ্য দিছিল, সাক্ষ্য প্রদান করেছিল, আসামিও তার পক্ষেও সাক্ষ্য প্রদান করার জন্য লোকজন রে আনছে। একটু দেখেন, কম্পিটেন্সি অফ অ্যান অ্যাকিউজড টু বি এ উইটনেস। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 340 ধারায় একজন অভিযুক্ত শুধুমাত্র গোল দেন তার আত্মপক্ষ সমর্থনে। আর 40 আপনার যদি সাক্ষ্য আইনের একটা জিনিস মনে থাকে, ওই জায়গায় কিন্তু সে বলছিল কোন প্রকার আত্মপক্ষ সমর্থন করা যাবে না। কনফেশন হইতে হইলে কোন প্রকার কি আত্মপক্ষ সমর্থন করা যাবে না। আর 340 ধারায় একজন আসামি শুধুমাত্র তার গোল দেন আত্মপক্ষ সমর্থনের যোগ্য সাক্ষী হতে পারে বা আসামি শুধুমাত্র গোল দিবেন ডিফেন্স উইটনেস বা ডিডব্লিউ হতে পারে। এই 340 ধারা অনুসারে লিখিত অনুরোধ ক্রমে আসামি আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দিতে পারে। 340 এই জায়গায় একটু লিখতে পারেন যে ফৌজদারি কার্যবিধির 340 ধারা সমান সমান কি সাফাই সাক্ষী। ডিফেন্স উইটনেসরাই কি বলে সাফাই সাক্ষী। আদালতে অভিযুক্ত যে কোনো ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনে আন্ডারলাইন করেন যোগ্য সাক্ষী হবে এবং তার বিরুদ্ধে বা একই বিচারে তার সাথে অভিযুক্ত করা হয়েছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ আন্ডারলাইন করেন মিথ্যা প্রমাণ করার জন্য শপথপূর্বক সাক্ষ্য দিতে পারে। এই জায়গায় একটা জিনিস আমি যদি খেয়াল করেন, দেখেন যখন আমি দুষ্কর্মের সহযোগী বা রাজ সাক্ষী হচ্ছি, 133-এ বললো একজন দুষ্কর্মের সহযোগী আর একজনের বিরুদ্ধে যোগ্য সাক্ষী। এই জায়গা কিন্তু আমি নিজের দোষ স্বীকার করতেছি, প্লাস আমার সাথে অমুক 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 হত্যা করছে, তারাও যে দোষ করছে এই দোষ স্বীকার আমরা করতেছি, বুঝতে পারছেন। আর সাফাই সাক্ষীতে কি বলছে দেখেন, এই যে এই লাইনটা আবার পড়েন, সাফাই সাক্ষী যখন আমি সাফাই সাক্ষী দিচ্ছি তখন আমি নিজে সহ বা অন্যান্যদের বাঁচানোর জন্য সাক্ষ্য দিচ্ছি, দোষ স্বীকার করতেছি না, কি বাঁচানোর জন্য। দেখেন যে কোনো ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনে যোগ্য সাক্ষী হবে এবং তার বিরুদ্ধে বা একই বিচারে তার সাথে অভিযুক্ত করা হয়েছে এমন কোন ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্য শপথপূর্বক সাক্ষ্য দিতে পারবে। তাহলে 340-এ যে সাফাই সাক্ষী দিচ্ছি এটা কি নিজে বাঁচার জন্য বা অন্যান্য যে আসামি আছে তাদের কি বাঁচানোর জন্য। আর দুষ্কর্মের সহযোগ হিসেবে 133 ধারায় যেটা দিচ্ছি সেটা কি নিজের দোষও স্বীকার করতেছি, অন্যান্যদের দোষও স্বীকার করতেছি। শর্ত হলো তাকে সাক্ষী হিসেবে আহ্বান করা যাবে না গোল দিবেন লিখিত অনুরোধ ছাড়া। অর্থাৎ সাক্ষী শুধুমাত্র আন্ডারলাইন করে লিখিত অনুরোধ করলে আদালত তাকে আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করতে পারে। 340 ধারা অনুযায়ী, 340 ধারা কোন আইনের সবলি মোল্লা সাহেব, কোন আইনের? রাগ হচ্ছেন নাকি আবাজে? সাক্ষ্য আইনের মধ্যে আবার ফৌজদারিটা নিয়ে আনছে কেন? এমনি আইনের ধারা কমাইতে পারতেছি না, তার ভিতরে আবার ফৌজদারি 340 নিয়ে আসছে। যাই হোক, 340 ধারা অনুযায়ী একজন আসামি তার নিজের আত্মপক্ষ সমর্থনে আন্ডারলাইন করেন আত্মপক্ষ সমর্থনে বা একই বিচারে অন্যান্য সকল ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাদের পক্ষে সাক্ষ্য দিতে পারে। জেনে রাখা ভালো, একজন সাক্ষী বা আসামি কিন্তু কখনো রাষ্ট্রপক্ষের বা অভিযোগকারী পক্ষের মানে প্রসিকিউশন উইটনেস পিডব্লিউ হতে পারে না। একজন আসামি সবসময় তার নিজের পক্ষে সাক্ষ্য দিবে, রাষ্ট্রপক্ষে কখনো সাক্ষ্য দিবে না, বরং শুধুমাত্র বিবাদী পক্ষের বা ডিফেন্স উইটনেস ডিডব্লিউ হতে পারে। কারণ যে পক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সেই পক্ষের হয়ে আসামি তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে না। আন্ডারলাইন করেন, আসামি তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে না, কারণ এটা সংবিধানের 35 অনুচ্ছেদের পরিপন্থী। তার মানে আসামি সবসময় সাফাই সাক্ষী দিবে কার পক্ষে? তার নিজের পক্ষে, নিজের বিরুদ্ধে কিন্তু দেওয়া যাবে না। এটা সংবিধানের কত অনুচ্ছেদের পরিপন্থী? 35। বলেন জি। বিচারাধীন আসামি কোন ধারার বিধান অনুযায়ী তার ডিফেন্সের সমর্থনে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারে? আসামি কোন ধারায়? 340। আর 340 ধারায় যে সাক্ষী দেয় তারাই কি বলে? সাফাই সাক্ষী। যদি আপনাকে বলে ডিফেন্স উইটনেস কত ধারা আছে, অনেকে ম্যাক্সিমাম মানুষের ধারণা আমরা বলে 342, বুঝতে পারছেন? সাফাই সাক্ষী কখনো 342 না, কত ধারায়? 2 নম্বর প্রশ্নটা দেখেন, সাক্ষ্য আইনের 118 ধারায় নিম্নলিখিত কে যোগ্য সাক্ষী বলে গণ্য হতে পারে? কে? শিশু, অভিযুক্ত বা পাগল বা মানসিক রোগী সবাই কিন্তু যোগ্য সাক্ষী হইতে পারে যদি সে বোধ শক্তি থাকে, প্রশ্ন বুঝতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে। 4, 5, 6, 7, 8 এগুলো 3টা করে স্টার দেন, সবই ইম্পর্টেন্ট, আর বিস্তারিত পড়তে না গেলাম।
তারপরে 10, 11 এগুলাও 3টা করে স্টার দেন। সাক্ষ্য দেওয়ার যোগ্য কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য নয়, আন্ডারলাইন করেন। যে সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য নয়। কম্পিটেন্সি অ্যান্ড কমপ্লিবিলিটি অফ গিভিং এভিডেন্স ধারা 121 থেকে 129। দেখেন কিছু কিছু ব্যক্তি আছে যারা সাক্ষ্য দেওয়ার যোগ্য কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য নয়। কেমনে কেমনে আমরা একটু পড়ি দেখেন। কোন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার যোগ্যতা এবং সাক্ষ্য দেওয়ার বাধ্যবাধকতা এক কথা না। কোন সাক্ষী সাক্ষ্য দেওয়ার যোগ্য হলেও তাকে, আন্ডারলাইন করেন, সাক্ষ্য দিতে যোগ্য হলেও তাকে সাক্ষ্য দিতে বাধ্য করা নাও যেতে পারে। যদিও সাক্ষ্য দেওয়ার যোগ্য সকল সাক্ষীকে সাক্ষ্য দিতে বাধ্য করা যায়, কিন্তু নিয়মের কিছু কি ব্যতিক্রম আছে। সাক্ষ্য আইন অনুযায়ী কিছু কিছু ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার যোগ্য হওয়ার পরেও তাদেরকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এই সকল ক্ষেত্রে কতিপয় ব্যক্তিকে বিশেষ অধিকার বা আন্ডারলাইন করেন বা স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয়েছে। কিছু কিছু ব্যক্তিকে বিশেষ অধিকার বা স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয়েছে। দেখেন স্পেশাল প্রিভিলেজ বা বিশেষ অধিকার জিনিসটা আসলে কি। সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে যে সকল ব্যক্তিদের বিশেষ অধিকার দেওয়া হয়েছে বা কোন কোন শর্তে দেওয়া হয়েছে তা 121 থেকে 129 ধারায় আলোচনা করা হয়েছে। দেখেন 121 সাক্ষ্য আইনের 121, 22, 124, 125 এবং 129 ধারায় কোন সাক্ষীকে কতিপয় প্রশ্নের উত্তর দিতে সুরক্ষা দেওয়া হয়েছে। আর সাক্ষ্য আইনের 123, 26, 27 ধারায় আদালত কোন সাক্ষীকে কতিপয় বিষয়ে সাক্ষ্য দিতে অনুমতি দিবে না। এটা তো আমাদের কাজ না, আমরা সরাসরি 121 এ চলে আসি। দেখেন 121, 120 মনে আছে, জজ বা ম্যাজিস্ট্রেট যোগ্য সাক্ষী কোন ধরনের মামলায়? ফৌজদারি মামলায়, দেওয়ানি মামলায়। এবার 121 দেখেন, জজ বা ম্যাজিস্ট্রেটগণ, সরি 120 এ বলছিল স্বামী এবং স্ত্রী যোগ্য সাক্ষী। স্বামী এবং স্ত্রী হচ্ছে যোগ্য সাক্ষী। কত? 120 দেওয়ানি মামলায়, ফৌজদারি মামলায়। এবার দেখেন 121, জজ বা ম্যাজিস্ট্রেট, জজ বা ম্যাজিস্ট্রেট গোল্ডেন যোগ্য সাক্ষী, তারা ইচ্ছা করলে সাক্ষ্য দিতে পারে, কিন্তু ম্যাজিস্ট্রেট বা জজ হিসেবে সম্পাদন করেছে, আন্ডারলাইন করেন, সম্পাদন করেছে এমন কোন কার্য সম্পর্কে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আপনি জজ বা ম্যাজিস্ট্রেট, ধরেন একজন বিচারকের বিরুদ্ধে আপনি মামলা করছেন, বললেন যে, বা বিচারক তার দায়িত্ব পালনকালে যদি কোনো অবহেলা করে থাকে, তখন ওই বিষয়ে ওই বিচারক যে দায়িত্ব পালন করলো সে ওই বিষয়ে সাক্ষ্য দিতে বাধ্য না। ওই বিষয়ে সে যে কাজ করছে, সে বিচার কার্য করছে, এই বিষয়ে সে সাক্ষী হিসেবে কোনো সাক্ষ্য দিতে কি বাধ্য না। বুঝতে পারছেন? তবে বাধ্য হতে পারে যদি তার যে ঊর্ধ্বতন কর্মকর্তা সে যদি কি দেয়, আদেশ দেয়। ধরেন একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উনি যে বিচার কার্য করছে এই বিষয়ে উনি কোনো বিষয়ে সাক্ষ্য দিতে বাধ্য না। তবে সাক্ষ্য দিতে পারে কখন জানেন? ওনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উনি যদি অনুমতি দেয় তাহলে উনি মামলায় সাক্ষ্য দিতে পারে। তাহলে জজ বা ম্যাজিস্ট্রেট কোন ধরনের মামলায় সাক্ষ্য দিতে বাধ্য? সেটা হচ্ছে যে উনার সামনে নতুন যদি কোনো ঘটনা ঘটে, উনার সামনে নতুন কোনো ঘটনা ঘটে মানে হচ্ছে যে উনি ওনার এজলাসে ছিল, বিচার কার্য পরিচালনা করতেছিল, এমন সময় এক আসামি এক ব্যক্তির উপর কি হামলা করছে বা তার মাথা, তার বাড়ি দিয়ে, তার ঘুষি দিয়ে দাঁত ফেলে দিছে। এই ঘটনার প্রত্যক্ষদর্শীকে জজ বা ম্যাজিস্ট্রেট, এটা কিন্তু ওনার বিচারিক কার্য, ওনার নিজের কাজের অংশ না, উনি এই কাজের কি প্রত্যক্ষদর্শী। এই ক্ষেত্রে কিন্তু উনি সাক্ষ্য দিতে বাধ্য, কিন্তু উনি যে কাজ বিচার করছে সেই বিষয়ে উনি সাক্ষ্য দিতে বাধ্য না। সেই বিষয়ে সাক্ষ্য দিতে পারে কখন? যদি উনার কি ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ সে যদি কি দেয়, অনুমতি দেয়। এই যে পড়ি দেখেন, কারণ 121 ধারায় জজ বা ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে বিশেষ অধিকার দেওয়া হয়েছে। দেখেন 121 ধারা অনুযায়ী জজ বা ম্যাজিস্ট্রেটগণ যে, আন্ডারলাইন করেন, যে আদালতের অধীন, সেই আদালতের বিশেষ আদেশ ব্যতীত নিম্নলিখিত গোল দিবেন 2টি বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যাবে না। কোন 2টা বিষয়? দেখেন, জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে উক্ত আদালতে, আন্ডারলাইন করেন, তার নিজস্ব কোনো কার্য সম্পর্কে বা যে কোনো কিছু যা বিচারক বা ম্যাজিস্ট্রেট হিসেবে সে আদালত জানতে পারে, কিন্তু তিনি যদি উক্ত পদের কর্তব্য পালন করার সময়, আন্ডারলাইন করেন, অন্যান্য যেসব ঘটনা তার উপস্থিতিতে ঘটেছে সেইগুলো সম্পর্কে তার সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। কেমনে একটু এই জায়গা দেখেন, এটা পড়লে আরো ক্লিয়ার হবে। দেখেন, যে ক্ষেত্রে জজ বা ম্যাজিস্ট্রেটকে বাধ্য করা যায়, আন্ডারলাইন করেন, যে ক্ষেত্রে জজ বা ম্যাজিস্ট্রেটকে বাধ্য করা যায়, জজ বা ম্যাজিস্ট্রেটকে আদালত তার গোল দেবেন নিজস্ব কার্য ব্যতীত অন্যান্য ক্ষেত্রে তাকে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যেতে পারে, বা উক্ত পদের কর্তব্য পালনের সময় যেসব ঘটনা, আন্ডারলাইন করেন, তার উপস্থিতিতে ঘটেছে সেইগুলো সম্পর্কে তার সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। দেখেন, যেমন আদালতে জজ বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, আন্ডারলাইন করেন, খুন সংঘটিত হয়। জজ বা ম্যাজিস্ট্রেট বিচার করতেছিল, এমন সময় কি
একটা খুন সংঘটিত হয়, সেই ক্ষেত্রে উক্ত খুন সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর দিতে জজ বা ম্যাজিস্ট্রেটকে বাধ্য করা যেতে পারে। 3টে স্টার দেন। আদালতে আরিফের বিচারের সময় আরিফ বলেছে যে ম্যাজিস্ট্রেট বদরুল অযাচিতভাবে তার নিকট হতে সাক্ষ্য নিয়েছে। বিচার হচ্ছে মামলা কোন আদালতে? দায়রা আদালতে। দায়রা আদালতে বিচারের সময় আরিফ সাহেব বলতেছে যে ম্যাজিস্ট্রেট বদরুল অযাচিতভাবে, মানে বদরুলের সাক্ষ্য নেওয়ার কোনো ক্ষমতা ছিল না বা এটা নেওয়া ঠিক হয় নাই, কিন্তু ম্যাজিস্ট্রেট বদরুল আরিফের সাক্ষ্য অযাচিতভাবে গ্রহণ করেছে। এই ক্ষেত্রে দেখেন খ এবং গ উত্তর দেখেন, ম্যাজিস্ট্রেট বদরুলকে উক্ত বিষয়ে প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যাবে না। কেন যাবে না বলেন তো? কারণ সে তার কার্য করছিল, সে ম্যাজিস্ট্রেট হিসেবে যে দায়িত্ব পালন করছে সেই সম্পর্কে তার সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তবে দেখেন ম্যাজিস্ট্রেট বদরুল যে আদালতের অধীন, তার বিশেষ আদেশ দ্বারা উক্ত বিষয়ে প্রশ্নের উত্তর দিতে তাকে বাধ্য করা যাবে। মানে ম্যাজিস্ট্রেট কোন আদালতের অধীন বলেন তো? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আবার কার অধীন? ডিস্ট্রিক্ট জাজ বা সেশন জাজ, তাদের অধীন। তারা যদি অনুমতি দেয় তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওই বিষয়ে সাক্ষ্য দিতে পারবে, কিন্তু তারা অনুমতি না দিলে কি পারবে না। 3টে স্টার দেন। 3 নম্বর প্রশ্নটা দেখেন, ভালো প্রশ্ন, এটা দেখলে আরো বুঝবেন ভালোভাবে। দায়রা জজ বদরুলের নিকট বিচারের সময় আরিফ কোন এক পুলিশ কর্মকর্তাকে হত্যার চেষ্টার জন্য দায়রা আদালত কর্তৃক অভিযুক্ত হয়। মানে যখন দায়রা জজের কাছে বিচার হচ্ছিল ওই সময় হত্যার চেষ্টা করে কে? আরিফ। তাহলে এই ক্ষেত্রে দেখেন দায়রা জজ বদরুলের সম্মুখে আদালতে যা ঘটেছিল সেই সম্পর্কে তাকে পরীক্ষা করা যেতে পারে, কারণ এই জায়গায় কিন্তু নতুন ঘটনা ঘটছে, সে তার বিচারের সময়ের কথা না। এই সম্পর্কে কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে। 121 কে বুঝেন নাই বলেন? দেখেন ভাই, স্বামী স্ত্রীর পত্র আলাপ, কমিউনিকেশনস ডিউরিং ম্যারেজ, আগেরটা ছিল 120 ধারায় স্বামী স্ত্রী কি যোগ্য সাক্ষী, আর 122 ধারায় কি স্বামী স্ত্রীর পত্র আলাপ, বা এখানে অ্যাকচুয়ালি যোগাযোগ লিখলে ভালো হয়। দেখেন আমরা জানি 120 ধারা অনুযায়ী দেওয়ানি মকদ্দমায় স্বামী এবং স্ত্রী হলো কি যোগ্য সাক্ষী, এবং ফৌজদারি মামলায় স্বামী এবং স্ত্রী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যোগ্য সাক্ষী। 122 ধারায় আন্ডারলাইন করেন স্বামী এবং স্ত্রীর সাক্ষী হওয়ার যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হয়নি, বরং স্বামী এবং স্ত্রী কোনো ধরনের আন্ডারলাইন করেন যোগাযোগ প্রকাশ করতে বাধ্য না। 122 ধারায় উল্লেখ করা হয়েছে যে, এটা একটু গোল দেন, বিবাহ বলবৎ থাকাকালে স্বামী এবং স্ত্রীর মধ্যে পত্র আলাপ বা যোগাযোগ বললেন, শুধু যে পত্র আলাপ তা না, ফোনের কথোপকথনও হতে পারে, প্রকাশ করতে তারা বাধ্য না। স্বামী এবং স্ত্রী যখন তারা যতক্ষণ পর্যন্ত আছে, তারা নিজেদের মধ্যে যে সকল কথা কইছে না কইছে এটা প্রকাশ করা যাবে না। এটাই বলছে কত ধারায়? 122 ধারায়। কিন্তু নিম্নলিখিত ব্যতিক্রমের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মধ্যে পত্র আলাপ বা যোগাযোগ প্রকাশে কোনো পক্ষে বাধ্য করা যাবে। কোন কোন ক্ষেত্রে বাধ্য করা যাবে দেখেন, যখন যে ব্যক্তি এমন যোগাযোগ করেছিল সে বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি সম্মতি প্রদান করে। স্বামী যদি বলে যে না প্রকাশ করা করুক, সমস্যা নাই, তাহলে প্রকাশ করা যাবে। বিবাহিত ব্যক্তিদের মধ্যে কোনো মামলায় আন্ডারলাইন করেন, তা ফৌজদারি হোক বা দেওয়ানি হোক, যে ক্ষেত্রে একজনকে অন্যজনের প্রতি সংগঠিত কোনো অপরাধের জন্য বিচার করা হচ্ছে, যখন যেমন তালাক মামলায় স্বামী বা স্ত্রী তাদের মধ্যকার যোগাযোগ প্রকাশ করতে পারে বা তাদের বাধ্য করা যাবে, যেমন যৌতুকের মামলায়। নরমালি এইভাবে চিন্তা করেন, ধরেন দিনেশ সাহেব একজন ডাকাত, এখন ডাকাতির বিষয়ে উনি ওনার ওয়াইফের সাথে পত্রের মাধ্যমে বা টেলিফোনে যে সকল কথা হয়েছে ডাকাতির মামলায় বা অন্য কোনো মামলায়, এই কথা এই যোগাযোগ কিন্তু প্রকাশ করা যাবে না, কারণ তারা সেই সময় স্বামী স্ত্রী কি সম্পর্ক বিদ্যমান আছে। কিন্তু প্রকাশ করা যাবে কখন জানেন? যখন স্বয়ং তারা দুইজনই হচ্ছে বাদী বা বিবাদী। স্বামী দিনেশ সাহেবের বিরুদ্ধে যৌতুকের মামলা করছে, তখন কিন্তু দিনেশ সাহেবের যে ওয়াইফ সে কিন্তু বলতে পারে যে দিনেশ এই যে দেখেন আমার ফোনের রেকর্ডিং বা এই যে চিঠি, এই যে যৌতুক সে চাচ্ছে, এই সময় কিন্তু যোগাযোগ প্রকাশ করা যাবে। স্বামী স্ত্রী একসাথে আছে ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার যোগাযোগ প্রকাশ করা যাবে না। যখনই তারা কি মতের অমিল হয়ে গেছে তখন কিন্তু প্রকাশ করা যাবে। এটাই বলছে 122 ধারায়। তাহলে বিথিকা বিশ্বাস বলেন যে 120 সাথে 122 এর পার্থক্য কি? 120 ধারায় বলছিল স্বামী এবং স্ত্রী যোগ্য সাক্ষী, আর 122 ধারায় বলছে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে যোগাযোগ এটা প্রকাশ করা যাবে না, তাদেরকে বাধ্য করা
যাবে না। 1 নাম্বার প্রশ্ন দেখেন, এখান থেকে কখনোই প্রশ্ন আসে না 122 ধারা থেকে, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো আপনি জাস্ট খেয়াল রাখেন, এইভাবে প্রশ্ন আসতে পারে যে স্বামী স্ত্রীর যোগাযোগ কখন প্রকাশ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত তাদের বিবাহ কি বলবৎ আছে। আর প্রকাশ করা যাবে কখন, যদি একজন সম্মতি দেয় অথবা মামলার বিবাদী কি বাদী বিবাদী একজন আরেকজনের বিপক্ষে মামলা করছে, হোক সেটা দেওয়ানি হোক সেটা কি ফৌজদারি। 1 নম্বর প্রশ্ন দেখেন, বিবাহ বলবৎ থাকা অবস্থায় স্বামী এবং স্ত্রীর মধ্যকার যোগাযোগ প্রকাশ করতে বাধ্য করা যাবে না, সাক্ষ্য আইনের কত ধারায় আছে? এই ধরনেরই আসবে, সরাসরি ধরেন এটাই এসে গেছে কত ধারায়? 122 ধারা। অনেকে 120 দেখাবেন নাকি? 3 নম্বর প্রশ্নটা দেখেন, সাক্ষ্য আইনের 122 ধারায় স্বামী এবং স্ত্রীর মধ্যকার নিম্নলিখিত কোন ধরনের পত্রালাপ বা যোগাযোগ প্রকাশে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, বা কোন ধরনের যোগাযোগ প্রকাশে স্বামী এবং স্ত্রীকে বাধ্য করা যাবে না? বিবাহ বলবৎ থাকাকালীন কোনো যোগাযোগ। 3টে স্টার দেন। 4 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে স্বামী স্ত্রীকে নির্যাতনের জন্য অভিযুক্ত, সেই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর মধ্যকার যোগাযোগ প্রকাশে স্বামী বা স্ত্রী উভয়কে কি বাধ্য করা যায়? 5 নাম্বারটাও ইম্পর্টেন্ট আসার মতো দেখেন, বিবাহ বলবৎ থাকা অবস্থায় স্বামী এবং স্ত্রীর মধ্যকার পত্রালাপ বা যোগাযোগ প্রকাশ করতে স্বামী বা স্ত্রীকে বাধ্য করা যাবে বা অনুমতি দেওয়া যাবে কখন? পক্ষগণের মধ্যে দেওয়ানি কার্যক্রমে, পক্ষগণের মধ্যে ফৌজদারি কার্যক্রমে, যে কোনো পক্ষের সম্মতিতে, উপরের কি সবগুলা। 3টে স্টার দেন, এটাও ইম্পর্টেন্ট। 6 নাম্বারটা দেখেন, স্বামী এবং স্ত্রীর মধ্যকার যোগাযোগে স্ত্রীকে প্রকাশ করতে বাধ্য করা যেতে পারে স্বামী এবং স্ত্রীর মধ্যকার কি মামলা হলে। 3টে স্টার দেন। সাক্ষ্য, এভিডেন্স অ্যাজ টু অ্যাফেয়ার্স অফ স্টেট, আন্ডারলাইন করেন। রাষ্ট্রীয় বিষয়ে সাক্ষ্য, এগুলো আপনাকে মনে রাখতেই হবে, এখন মুখস্থ করবেন না, এই চাপ নেওয়ার দরকার নাই, বারবার দেখেন, ইনশাআল্লাহ এমনিতেই মনে এক সময় থাকবে। সাক্ষ্য আইনের 123 ধারায় রাষ্ট্রকে সুরক্ষা বা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এখান থেকে আপনার প্রথমত প্রশ্ন আসতে পারে এইভাবে যে রাষ্ট্রীয় বিষয়ে সুরক্ষা দেওয়া হয়েছে কত ধারায়? 123 ধারায়। তাহলে দেখেন, পরে দেখেন, রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত, আন্ডারলাইন করেন, অপ্রকাশিত সরকারি দলিলপত্র। কোন ধরনের দলিল? অপ্রকাশিত সরকারি দলিল হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে সংশ্লিষ্ট বিভাগের, এটা গোল দিবেন, সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ছাড়া তথ্য প্রকাশের অনুমতি দেওয়া যাবে না। উক্ত কর্মকর্তা অনুমতি দেওয়া বা না দেওয়া যা উপযুক্ত বিবেচনা করতে পারবে তা করতে পারবে। ধরেন একটা বিষয় নিয়ে মামলা হয়েছে, সেনাবাহিনীর একটা বিষয় নিয়ে মামলা হয়েছে, এখন সেনাবাহিনীর ওই বিষয়টা রাষ্ট্রীয় বিষয়ে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়, এখন মামলায় তারে সাক্ষী হিসেবে ডাকলেই সে সাক্ষ্য দিতে বাধ্য না। বুঝতে পারছেন? সে সাক্ষ্য দিতে পারে কখন? যখন সেনা ওই বাহিনীর যে বিভাগীয় প্রধান সে যদি কি দেয়, অনুমতি দেয়। তাহলে রাষ্ট্রীয় বিষয়ে সম্পর্কিত যদি কোনো তথ্য হয় সেটা কিন্তু ডাকলেই সাক্ষ্য দিতে বাধ্য না। বাধ্য তখন যদি অনুমতি দেয়, সে যে বিভাগের মানে তার যে বিভাগীয় প্রধান আছে সে যদি অনুমতি দেয় তাহলে সাক্ষ্য দিতে পারে। শর্ত সমূহ দেখেন, যে তথ্য বা সাক্ষ্যটি চাওয়া হচ্ছে, আন্ডারলাইন করেন, তার রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত, অপ্রকাশিত, বলতেন রাষ্ট্রীয় বিষয়াদি অবশ্যই কি হইতে হবে? অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে উদ্ভূত হতে হবে, এবং এমন তথ্যের প্রকাশ, আন্ডারলাইন করেন, জনস্বার্থ বিরোধী হতে হবে, তাহলে এমন তথ্য প্রকাশে বাধ্য করা যাবে না। আপনাকে এইভাবে জিজ্ঞাসা করতে পারে যে রাষ্ট্রীয় বিষয়ে সাক্ষ্য প্রদান করতে কোনো পক্ষকে বাধ্য করা যাবে কখন? যদি ওই তথ্যটা জনস্বার্থ বিরোধী না হয়, যদি ওই তথ্য প্রদানের যে সংশ্লিষ্ট সরকারের রাষ্ট্রের যে বিভাগ সে যদি কি অনুমতি দেয় তাহলেই প্রকাশ করতে পারে। জেনে রাখা ভালো। দেখেন 123 ধারা শুধুমাত্র আন্ডারলাইন পয়েন্ট, রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে প্রাপ্ত তথ্যের ক্ষেত্রে প্রযোজ্য। 124-এ চলে আসেন, অফিসিয়াল কমিউনিকেশন বা সরকারি বার্তা, আন্ডারলাইন করেন। প্রথমত প্রশ্নে আসবে যে সরকারি বার্তা সম্পর্কে সুরক্ষা দেওয়া হয়েছে কত ধারায়? 124 ধারা। রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে 123 ধারা। স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী 120, জজ ম্যাজিস্ট্রেটের সুরক্ষা দিয়েছে 121, স্বামী স্ত্রী যোগাযোগ প্রকাশে বাধ্য করা যাবে না কত? 122, নাম উইটনেস 119, আর সাক্ষ্য কে কে দিতে পারে সেটা কত? 118, এস্টোফেল 115, 16, 17। তাহলে দেখেন, সরকারি বার্তা বা অফিসিয়াল কমিউনিকেশন, কোন সরকারি কর্মকর্তা সরকারি পর্যায়ের যোগাযোগ প্রকাশ করতে বাধ্য না, আন্ডারলাইন করেন। কোন সরকারি কর্মকর্তা সরকারি পর্যায়ে যোগাযোগ প্রকাশ করতে বাধ্য না,
যদি প্রকাশ করলে জনস্বার্থ ব্যাঘাত ঘটবে বলে সে মনে করে। দেখেন 123-এর সাথে 124-এর পার্থক্য কি? প্রথমত এইভাবে তুলনা করি, 123-এ বলছিল রাষ্ট্রীয় বিষয়, আর এই জায়গা কি বলছে? সরকারি বার্তা। রাষ্ট্রীয় বিষয় অপ্রকাশিত দলিলপত্র থেকে যদি উদ্ভূত হয়, তাহলে যদি জনস্বার্থ বিরোধী না হয়, তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রের ওই বিভাগের প্রধান যদি অনুমতি দেয় তাহলে প্রকাশ করতে পারে। তাহলে এই 123-এ কিন্তু প্রকাশ করতে হলে বিভাগীয় প্রধানের অনুমতি দরকার, আর 124-এ সরকারি বার্তা প্রকাশ করতে কিন্তু বিভাগীয় প্রধানের অনুমতি দরকার নাই। উনি যে অফিসার, সে যদি মনে করে যে এই তথ্য প্রকাশ করলে জনস্বার্থ বিরোধী কোনো কাজ ঘটবে না, সেই ক্ষেত্রে উনি ওই তথ্য প্রকাশ করতে পারে। তাহলে 123-এ রাষ্ট্রীয় বিষয়, 124-এ সরকারি বার্তা। 123-এ প্রকাশ করতে হলে সংশ্লিষ্ট বিভাগের কি প্রধানের অনুমতি দরকার, কিন্তু 124-এ সংশ্লিষ্ট বিভাগের অনুমতি দরকার নাই। তবে দেখতে হবে যে জনস্বার্থ বিরোধী কোনো কাজ ঘটতে যাচ্ছে কিনা। তাহলে দেখেন 123 আর 124-এর মধ্যে পার্থক্য কি? সাক্ষ্য আইনের 123 এবং 124 ধারার মধ্যে পার্থক্য আছে। 123 ধারা প্রযোজ্য হবে শুধুমাত্র রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে উদ্ভূত তথ্য বিষয়, আর 124 ধারা প্রযোজ্য হবে আন্ডারলাইন করেন অফিস বা দাপ্তরিক গোপনীয়তার সরকারি কর্মকর্তার সাথে যে কোনো প্রকার বার্তার আদান প্রদান বা যোগাযোগের ক্ষেত্রে, সেটা আন্ডারলাইন করেন লিখিত হোক বা না হোক, এবং উক্ত তথ্য রাষ্ট্রীয় বিষয় সম্পর্কিত হোক বা না হোক। আপনি জাস্ট মনে করেন যে সরকারি বার্তা হলে 124, রাষ্ট্রীয় বিষয় হলে কত? 123। 123-এ সংশ্লিষ্ট বিভাগের অনুমতি দরকার, আর 124-এর দরকার নাই। 123 ধারার অধীন তথ্য প্রকাশের অনুমতি দেওয়া হবে কিনা আন্ডারলাইন করে তা সংশ্লিষ্ট বিভাগের প্রধানের বিবেচনার উপর নির্ভরশীল, কিন্তু 124 ধারায় তথ্য প্রকাশ সরকারি কর্মকর্তার বল দিবেন বিবেচনার উপর নির্ভরশীল। সংশ্লিষ্ট বিভাগের প্রধানের দরকার নাই, স্বয়ং ওই সরকারি কর্মকর্তার বিবেচনার উপর নির্ভরশীল, সে সংশ্লিষ্ট বিভাগের প্রধান হোক বা না হোক, কারণ এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের প্রধানের অনুমতি প্রয়োজন হয় না। বিভাগীয় প্রধানের, সংশ্লিষ্ট বিভাগে লেখছেন সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের অনুমতি প্রয়োজন না। আচ্ছা যাই হোক, 125 ধারাটা একটু লিখতে হবে ভাই। দেখেন 125 যার লেখা না একটু লেখেন, আমি বলি, এটাই শেষ সেকশন আজকের সেকশন। লেখেন যে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার, ধারা 125 দিয়ে লেখেন ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বা রাজস্ব অফিসার লিখলে লেখেন না, সমস্যা নেই, এইটুকু লেখেন। ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার, এটাই লেখেন। ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার অপরাধ সংগঠনের খবর কোথা থেকে পেল তা বলতে বাধ্য করা যাবে না, বা রাজস্ব অফিসার রাজস্ব অপরাধের কথা কিভাবে জেনেছে, বা রাজস্ব অফিসার রাজস্ব অপরাধের কথা কিভাবে জেনেছে তা প্রকাশে বাধ্য করা যাবে না। যে একজন পুলিশ অফিসার বা একজন ম্যাজিস্ট্রেট অনেক সময় যে কোনো অভিযান কোনো সোর্সের মাধ্যমে সংবাদকে কোনো অপরাধ সংগঠনের ওখানে গিয়ে তারা অভিযান পরিচালনা করে, পরবর্তীতে ওই ম্যাজিস্ট্রেট বা ওই পুলিশ অফিসার যখন সাক্ষী হিসেবে আদালতে আসে, তখন তাদেরকে কিন্তু যে তারা কিভাবে অপরাধ সংগঠনের কথাটা জেনেছিল এই সম্পর্কে তাদের প্রশ্ন করে বাধ্য করা যাবে না। অথবা একজন রাজস্ব কর্মকর্তা, একজন ব্যক্তি যে ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছে, অমুক যে ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছে, রাজস্ব কর্মকর্তা এটা কিভাবে জানছে, এই কথা রাজস্ব কর্মকর্তাকে প্রকাশে বাধ্য করা যাবে না। এই কথাই বলছে ওনাদের সুরক্ষা দিছে কত ধারায়? 125 ধারায়। জি, গোপন সংবাদের ভিত্তিতে। এখন গোপন সংবাদকে এটা ওনাদের প্রকাশে বাধ্য করা যাবে না। আপনারা যদি বাধ্য করতে চাই, আপনি বলে দিবেন স্যার সাক্ষ্য আইনের 125 ধারায় আছে, এটা আমার বাধ্য করা যাবে না। এটা ওনার ঢাল হচ্ছে এইটা 125 ধারা, পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট অথবা রাজস্ব কর্মকর্তার। দেখেন 1 নম্বর প্রশ্নটা একটু দেখি। সাক্ষ্য আইন 1872 এর ড্যাশ ধারায় রাষ্ট্রীয় বিষয়াদি মানে হলে কত ধারা? 123 ধারা।
4 নম্বর প্রশ্নটা দেখেন, 3টে স্টার দেন। রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত অপ্রকাশিত শব্দটা বলবেন। অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে উদ্ভূত তথ্যের ভিত্তিতে কেউ সাক্ষ্য দিতে চাইলে কার অনুমতি প্রয়োজন? সংশ্লিষ্ট বিভাগের প্রধানের। তারপরে দেখেন 5 নম্বরেও 3টে স্টার দেন। 6 নম্বর প্রশ্নটা একটু পড়ি। সাক্ষ্য আইন 1872 ড্যাশ ধারায় কোন সরকারি কর্মকর্তাকে সরকারি পর্যায়ের যোগাযোগ প্রকাশে বাধ্য করা যাবে না। কত ধারায়? 124 ধারায়। আর 7 নম্বর প্রশ্নটাও 3টে স্টার দেন। সাক্ষ্য আইনের 124 ধারায় কোন সরকারি কর্মকর্তা সরকারি পর্যায়ের যোগাযোগ প্রকাশ করতে বাধ্য না, কখন? জনস্বার্থ ব্যাঘাত ঘটলে। 3টে স্টার দেন। সো আজকে আমাদের এই পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ শুক্রবারে আসলে সাক্ষ্য আইন আমরা শেষ করে দিব ওই দিন ইনশাল্লাহ। আর আপনাদের সবার কিন্তু আগামী শনিবারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 100 মার্কের পরীক্ষা। শুক্রবার তো 4টায়।